আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে দেখতে দেখতে আমরা এই কোর্সের শেষের দিকে চলে যাচ্ছি। তো টিস্যুতন্ত্র পড়ানোর পর আমি একটা চ্যাপ্টার পড়াইনি, এটা হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার। তো এর আগে আমি তোমাদের ভিডিওটা প্রোভাইড করেছিলাম। ভিডিও ছিল পাইলট প্রজেক্ট ছিল, যেটা আমাদের ওই গ্রুপের মধ্যে, তোমরা ওখান থেকে দেখে নিয়েছো। এটার এক্সাম হয়নি, এক্সাম হবে ইনশাল্লাহ এটা শেষ হলে। তো আমি কি ওই চ্যাপ্টারগুলো পড়াবো না? যেহেতু তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারির পর মার্চে হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমাদের হাতে যথেষ্ট সময় আছে। তাহলে আমরা সবগুলো চ্যাপ্টারে ইনশাল্লাহ পড়ব। 9 নম্বর চ্যাপ্টারটাও আমরা পড়বো, যেহেতু আমি পড়িয়েছিলাম এবং সেখানকার অনেক স্টুডেন্ট কোর্সে আছো। তো একই চ্যাপ্টার দ্বিতীয়বার পড়িয়ে তাদের আমি বিরক্ত করতে চাচ্ছি না। তো মজার মজার চ্যাপ্টারগুলো আসলে বাকি রয়েছে, কঠিন কঠিন জটিল জটিল চ্যাপ্টারগুলো বাকি রয়েছে। 6টা-7টার মতো চ্যাপ্টার আর বাকি আছে। তো ওগুলো আমরা শেষ করে ফেলবো, একদম চিন্তার কিছু নেই। তোমরা কি আমার কথা সবাই শুনতে পাচ্ছ? যদি পাও তাহলে আমি আমার ক্লাস শুরু করতে পারি। আচ্ছা, যেহেতু শুনতে পাচ্ছ, তাহলে আমি আজকে টপিক শুরু করি। দেখো, এই চ্যাপ্টারটা তুমি যদি লাইন বাই লাইন পড়ো তাহলে সহজ মনে হবে। যদি এখান থেকে ওখান থেকে পড়ো তাহলে কিছু বুঝতে পারবে না। তো বেশিরভাগ কলেজে এই চ্যাপ্টারটা আমি জানি না কেমন পড়ানো হয়, তবে বেশ কিছু কলেজে খুব ভালো করে পড়ানো হয়। তো তোমাদের তো ভালো জানা আছে। তো আমি চেষ্টা করব যেখান থেকে কোশ্চেন আসে ওই টপিকগুলো একটু বিস্তারিত পড়াইতে। চিন্তার একদম কিছু নাই। যতক্ষণ আমি চেষ্টা করছি ততক্ষণ হোপলেস হবে না, ঠিক আছে? ওকে, তাহলে আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে উদ্ভিদের প্রজনন। দেখো, প্রজনন শব্দটার মধ্যে জনন লেখা আছে। জনন মানেই হচ্ছে, জনন শব্দের অর্থ আসলে হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে নিজের মতো আরেকটা জিনিসের জন্ম দেওয়া যায়। একটা নারী এবং একটা পুরুষ মিলিত হয়, আমাদের বাবা মার কথাই ভাবো, সেখান থেকে আমরা জন্ম নিয়েছি। তো এই প্রক্রিয়াটা নট দৈহিক, বরং শুক্রাণু ডিম্বাণুর যে মিলনটা হচ্ছে এটার কথা আমি বলছি। আবার একইভাবে যদি উদ্ভিদের কথা চিন্তা করো, যেমন কলা গাছের কথা চিন্তা করো, কলা গাছের গোড়ার নিচে কলা গাছের মতোই গাছ তৈরি হয়, উদ্ভিদের শরীর থেকে এটা বের হচ্ছে। পাথরকুচি পাতা বইয়ের মধ্যে লেখা আছে, যদি আমরা ফেলে দিই কোথাও, তাহলে সে যদি মাটিতে পুষ্টি পায়, পানি পায়, আয়ন পায়, তাহলে পাতার চারপাশ থেকে শিকড় গজানো শুরু করে। এই পাতাটা একসময় একটা পাথরকুচির উদ্ভিদ হয়ে যায়, রাইট? আবার কিছু কিছু আম গাছের কথা ভাবো, আম গাছের ক্ষেত্রে আমরা ডাল কেটে নিয়ে আরেকটা আম গাছ বানাইতে পারি। তো দেখো, একটা গাছ থেকে আরেকটা গাছ হচ্ছে, নিজের মতো আরেকটা জন্ম দিচ্ছে, এটাই হচ্ছে জনন। ওকে, তো জননকে 3 ভাগে ভাগ করা হয়। বইয়ের মধ্যে প্রধান দেওয়া আছে 2 ধরনের, একটা হচ্ছে যৌন আর একটা হচ্ছে অযৌন। আর যেটার কথা না বললেই নয়, সেটার নাম হচ্ছে পারথেনোজেনেসিস। এইটা আমরা বিস্তারিত পড়ব, কারণ এখান থেকে প্রশ্ন হয়। পারথেনোজেনেসিস পুরোটা লিখলাম না। দেখো, প্রধান হচ্ছে এইটা। তো যৌন কথাটা আসলেই কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে অপোজিট সেক্সের দুজনের কথা চলে আসতেছে, রাইট? তার মানে 2টা ব্যাপার চলে আসতেছে। 2টা মানে হচ্ছে একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু, রাইট? তো উদ্ভিদের ক্ষেত্রেও এরকম আছে। উদ্ভিদের ক্ষেত্রে আছে হচ্ছে, শুক্রাণুর ক্ষেত্রে এটা হচ্ছে পুংজনন কোষ, মানে পুরুষের জনন কোষ। ডিম্বাণুটা হচ্ছে স্ত্রীদের জনন কোষ। 2টা মিলিত হচ্ছে, এটা হচ্ছে যৌন সম্পর্ক। তাহলে যৌন সম্পর্কে 2টার কথা ভাববো আমরা, ঠিক আছে? আবার দেখো, কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে পাতা থেকেই একটা গাছ হচ্ছে, এখানে কি 2 জনের মিলিত হওয়ার ব্যাপার আছে? নাই। তাহলে ওটা হচ্ছে অযৌন। অঙ্গজ বলতে পারি আমরা, অঙ্গজটাও কিন্তু অযৌন জননের মধ্যে, কারণ ওখানে 2টা মিলনের ব্যাপার নেই। আর পার্থেনোজেনেসিস কি? পার্থেনোজেনেসিস হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায়, বাংলা নাম হচ্ছে অপুংজনী।
পুং জনি, অ মানে হচ্ছে নাই, পুং মানে হচ্ছে পুরুষ, তাহলে পুরুষ নাই এখানে, জনি মানে হচ্ছে জনন, পুরুষ ছাড়া জনন, তার মানে পুং জনন কোষ বা শুক্রাণু লাগছে না, শুধু ডিম্বাণু থেকে একটা উদ্ভিদ তৈরি হচ্ছে, রাইট? অপুংজনী। পার্থেনো শব্দের অর্থ কিন্তু ভার্জিন। আমাদের ধর্মে তো বলাই আছে যে ঈসা আলাইহিস সালাম মা ছিলেন মারিয়ম, কোনো ধরনের পুরুষের সংস্পর্শ ছাড়াই তিনি সন্তান জন্ম দিয়েছেন। তো ব্যাপারটা কিন্তু এইটাই, পুরুষের সংস্পর্শ ছাড়া, অপুংজনী। ক্লিয়ার? তো ব্যাপারটা এমন না, শুধু শুক্রাণু থেকেও কিন্তু একটা উদ্ভিদ হতে পারে, মানে পুং জনন কোষ থেকে, স্ত্রী জনন কোষ থেকে উদ্ভিদ হতে পারে, তাহলে ডিম্বাণু ছাড়াও হতে পারে, শুক্রাণু ছাড়াও জনন হতে পারে। তো এগুলো নিয়ে আমি বিস্তারিত বলবো না, তোমরা এগুলো জানো। তাহলে এখন আমি টপিকে চলে আসি। ওকে, লুক, একটা প্রশ্ন লিখেছিলাম আমি, যৌন জনন কি? তাহলে তোমরা তো জানলাই যেখানে দুইটা অপোজিট জনন কোষ লাগবে, একটা পুরুষ জনন কোষ বা পুং জনন কোষ, একটা স্ত্রী জনন কোষ, ঠিক আছে? তো তোমরা তো জানোই যে মুরগি ডিম পাড়ে, তো ডিমটা আসলে কি? শুক্রাণু ডিম্বাণুর মিলিত একটা জাইগোট, নাকি শুধুই ডিম্বাণু? প্রশ্ন হতেই পারে, রাইট? মনে রাখবা, ডিম দুটোই হতে পারে, ডিম দুটোই হতে পারে, শুধুমাত্র ডিম্বাণু থেকেও ডিম হতে পারে, আবার ডিমটা শুক্রাণু এবং ডিম্বাণুর মিলিত একটা জাইগোট আকারেও জন্ম নিতে পারে। যে আমরা ডিমটা দেখি, হয় এটা ডিম্বাণু থেকে ডিম হয়েছে, না হলে শুক্রাণু ডিম্বাণু মিলিত একটা জাইগোট। ওকে, তো যাই হোক, উদ্ভিদের ক্ষেত্রে তো ডিম হওয়ার কোনো সুযোগ নাই। পুং জনন কোষ, স্ত্রী জনন কোষ দুটো একসাথে মেলার পর একটা বীজ হয়, এই বীজটা দিয়ে তো একটা গাছ হয়, রাইট? তাহলে আমরা বলতে পারি না যে বীজ দ্বারা বংশবিস্তারও এক ধরনের যৌন জনন? তাহলে যৌন জনন আমরা সবাই বুঝি, কিন্তু প্রশ্নটা এইভাবে আসতে পারে, বীজ দ্বারা প্রজননকে কি বলে? বীজ দ্বারা একটা উদ্ভিদ সৃষ্টিকে কি বলে? যৌন না অযৌন? যৌন, কারণ বীজের মধ্যে কি আছে? শুক্রাণু এবং ডিম্বাণু দুইটাই আছে। তাহলে বীজটা আসলে কি? এটা একটা জাইগোট, রাইট? এই কথাটা ভুলে যাওয়া যাবে না। উগ্যামাস কি? বাংলা হচ্ছে উগ্যামাস। স্টুডেন্ট দেখো, এই যে উ আছে, এই উ মানে হচ্ছে ওভাম, ওভাম মানেই হচ্ছে ডিম্বাণু, গ্যামাস মানে হচ্ছে বিবাহ বা মিলিত হওয়া। তাহলে ডিম্বাণু মিলিত হওয়া, এটা কোনো শব্দ হইল না। পুরো ব্যাপারটা হচ্ছে ডিম্বাণুর সাথে মিলিত হওয়া। দেখো, আমাদের বাংলাদেশের কথাই ভাবো তোমরা, বাংলাদেশে কি হয়? অ্যারেঞ্জ ম্যারেজ হয়, মেয়ের বাপের বাসায় থাকে, ছেলে প্রপোজাল নিয়ে যাচ্ছে কিংবা বর সেজে যাচ্ছে, দেন বিয়ে হয়ে চলে আসতেছে। আসার সময় কি নিয়ে আসতেছে? যৌতুক নিয়ে আসতেছে, তাই না? বা মেয়ের বাবার কাছ থেকে, তার মানে মেয়ে অনেকগুলো জিনিসপত্র নিয়ে চলে আসলো। সেম ব্যাপার, উগ্যামাস মানে হচ্ছে ডিম্বাণু চুপচাপ থাকবে, বাপের বাসায় থাকবে। তো বাপের বাসায় কেন থাকছে? কারণ জিনিসটা অনেক বড়, ডিম্বাণুটা আকারে বড়। তাহলে শুক্রাণুকে যাইতে হবে এখানে, বা পুং জনন কোষকে এখানে যাইতে হবে, ঠিক না? তার মানে পুং জনন কোষ যদি এদিকে আসে, তাহলে পুং জনন কোষটায় ছোট হবে না বড় হবে? ছোট হলে চলাচলের সুবিধা, তাহলে পুং জনন কোষ হবে ছোট, ডিম্বাণু হবে বড়। কে যাচ্ছে? পুং জনন কোষ। তাহলে যেহেতু যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি এটা সচল, এটা যেহেতু বড়, তাহলে এটা হচ্ছে নিশ্চল, রাইট? তো এখন যদি কখনো বলা হয় হোয়াট ইজ উগ্যামাস, তাহলে বলবা ডিম্বাণুর সাথে মিলিত হওয়া। তো মূল কথা হচ্ছে বড় ও নিশ্চল ডিম্বাণুর সাথে ছোট সচল শুক্রাণুর মিলনকেই বলা হচ্ছে উগ্যামাস। ওকে, প্রশ্ন হচ্ছে এটা কেন বড়, কেন যাচ্ছে না? একটু চিন্তা করে দেখো, মেয়েদের তুমি যদি কখনো ভাগিয়ে বিয়ে করতে চাও,
তাহলে মেয়েরা বাসায় তার জমানো যত টাকা পয়সা আছে সবগুলোই একসাথে করে, তার হাতের, কানের, নাকের যত গহনা আছে সবগুলো রেখে দেয়, বিপদে সামাল দিতে হবে। তুমি তো পোলা, তোমার মাথায় যখন বিয়ের ভূত চাপে তখন তুমি বলো চলো এক্ষুনি গিয়ে বিয়ে করে গাছের নিচে থাকবো। মেয়েরা তো এমন না। গাছের নিচে কি সংসার করা যায়? যায় না, এটা গল্পেও সম্ভব নয়। যেহেতু গাছের নিচে সংসার করা যাচ্ছে না, তার মানে মেয়ে হচ্ছে সব কিছু, টাকা পয়সা সব কিছু নিজের মধ্যে যত্নে রেখে দেয়, বিপদে কাজে লাগবে। তার মানে হলো এখানে যে ডিম বানো, এ তো টাকা পয়সার দরকার নেই। কী দরকার? খাবারের দরকার। তার মানে এর শরীরে খাবার রাখতে হয়, খাবার রাখলে বড় হয়ে যাবে, রাইট? তার মানে এ শুধু চলে আসবে, ওর আর কোনো কাজ নাই, এখন মেয়ের বাড়িতেই সে খাচ্ছে, বিয়ে শাদী করতেছে, ওখানে খানাপিনার ব্যবস্থা। 1। 2 নাম্বার হচ্ছে ডিম্বাণু ঘর ছাড়ছে না কেন? কেন সে নিশ্চল? কারণ বিয়ের পর, বা দেখো এই যে ছোট্ট একটা জিনিস দেখাচ্ছি, এটা শুক্রাণুর উৎপত্তি স্থল। অনেক থাকে এখানে, বিভিন্নটা বিভিন্ন দিকে যায়, কিন্তু এই যে এখানে দেখো বিশাল একটা জিনিস। মেয়ে কিন্তু একটাই, বাপের একটাই মেয়ে। তো একটাই যেহেতু মেয়ে, সে ফুলে চুপচাপ বসে থাকে। আমার বাড়ি, পুরো একা আমি, কেন যাব? তাহলে সে একা যেহেতু আছে, তাহলে সে ফুলটা দখল করে আছে, তাহলে যে কোনো জায়গা থেকে শুক্রাণু আসতে পারে, সেখানেই থাকবে, রাইট? তার মানে ফুলের যে রস, ফুলের যে খাবার, বা ওই উদ্ভিদের যে খাবার টাবার সব কিন্তু দেখো সাপ্লাই দিচ্ছে ডিম্বাণু, সে ওখানেই থেকে যাবে। এই জন্য সে নিশ্চল। বুঝতে পারছো? তার মানে সে গাছতলায় যাবে না। তুমি আসো, বিয়ে করো, এখানে সেটেল হও, ঘর জামাই। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারতেছো? পারলে একটু জানাও খুব দ্রুত। আমরা এখনো বেসিকে যাইনি, যেগুলো পরীক্ষায় আসবে। একটা পড়াইলাম, 2টা 3টা টপিক মাত্র পড়িয়েছি, ছোট ছোট। ওকে, যেহেতু বুঝতে পারছো, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। উগে মাছ শেষ হয়েছে, তাহলে উগে মাছের সংজ্ঞাটা জানতে হবে। লুক, তারপর হচ্ছে পরাগধানী। পরাগ কথাটা মেয়েও বোঝায়, ছেলেও বোঝায়। ছেলেদের নাম, মেয়েদের নামও পরাগ, রাইট? তো এখানে আমরা জানবো যে ছেলেদের নাম হচ্ছে পরাগ। পরাগধানী মানে হচ্ছে ফুলের একটা অংশ আছে, একটা স্তবক, একটা অংশ আছে, স্তব, যেখানে পরাগ রেণুগুলো, ছোট ছোট শুক্রাণুগুলো থাকে। যে ধারণ করছে সেই হচ্ছে পরাগধানী। এরকম থাকে, এটা লম্বা ফিলামেন্ট বা দণ্ড থাকে, এর মাথাটা আছে এরকম। এখানে থাকে পরাগ রেণুগুলো বা শুক্রাণুগুলো। তো যাই হোক, আমরা এখন পরাগধানী সম্পর্কে পড়বো, মানে এখন ছেলের বংশ পরিচয় সম্পর্কে একটু জানবো। তো জানার জন্য তোমাকে যেটা করতে হবে, এটা একটু কাটো। প্রস্থচ্ছেদ করলা, প্রস্থচ্ছেদ করে তুমি যখন 2টা নিবা, নিয়ে দেখবে এরকম 4 কোণা। তাহলে পরাগধানী কত কোণা? 4 কোণা। দেখো 4 কোণা বলতে এরকম। চারটা কর্নারে 4টা ঘর আছে, ওকে? 4টা কর্নারে 4টা ঘর আছে। তো এইসব ঘরে কি থাকে, এই ঘরগুলো কিভাবে তৈরি হয়, এটা আপাতত জানার দরকার নেই। এখন শুধু আমি তোমাদের বইতে ডিম্বাণু কিভাবে তৈরি হচ্ছে, শুক্রাণু কিভাবে তৈরি হচ্ছে, দুটোই সেম। আমি জাস্ট একটা পড়াবো, তোমরা 2টাই পড়তে পারবা। দেখো, পরাগধানীতে অনেকগুলো কোষ মনে করো আছে এই জায়গাতে, মানে এই যে যেটা আমি পড়ালাম আইসক্রিমের মতো, এখানে অনেকগুলো কোষ আছে। তো কিছু আছে না যে কম বয়সে অনেক টাকাওয়ালা হয়ে যায়, যারা অনেক টাকাওয়ালা হয়ে যায়, তার মানে এখন বিয়ে শাদী করা যায়।
তো অনেকগুলো কোষ আছে পরাগধানীতে। তো ধরা যাক এইগুলোর অনেক টাকা পয়সা আছে, মানে কি ছোট ছোট সাইটোপ্লাজম বেশি, তাহলে এরা সিদ্ধান্ত নেবে আমরা কি করব, বিয়ে করব। তার মানে দেখো প্রথম কোষ হলো এরা, আদি কোষ হলো এরা, প্রাচীন কোষ হলো এরা, এরা প্রথম শুরু করলো। তা প্রাচীন মানে কি, আর কিও, তাহলে এগুলোই হচ্ছে আর কি স্পোরিয়াল কোষ, মানে এরাই প্রথম সিদ্ধান্ত নিচ্ছে কোনগুলো যাদের সাইটোপ্লাজম বেশি, সাইটোপ্লাজম ঘন, তারাই টাকা পয়সা যারা বেশি ইনকাম করেছে। ওকে, যেহেতু প্রথম সিদ্ধান্ত নিচ্ছে এখান থেকে সব কিছু ঘটবে, তাহলে ওরাই হচ্ছে আদি পিতা আদি মাতা। ওকে, স্পোরিয়াল কেন বলা হচ্ছে, কারণ এই কোষগুলোই স্পোর তৈরি করবে। স্পোর কোনটা, এই যে জিনিসটাই আসলে স্পোর, এই জিনিসটা স্পোর, এটার ভেতরে গ্যামিট তৈরি হয়। গ্যামিট মানে হচ্ছে ওই যে শুক্রাণু। ওকে, তাহলে এটা একটা স্পোর, এই জিনিসটাই গঠন করছে হচ্ছে এই কোষগুলা। তাহলে আমরা এই কোষগুলো বাদ দিলাম, এখন এই কোষগুলোর কথা ভাবি। আর কি স্পোরিয়াল কোষ, এই কোষগুলা বিভাজিত হয়। আমি এখানে ছবিটা আর্ট করি, এই একটার কথা আমরা ভাবি। একটা উদ্ভিদ, তো উন্নত উদ্ভিদ হচ্ছে 2n ডিপ্লয়েড, রাইট? তাহলে আমি কয়টা কোষ বানালাম, একটা থেকে দুইটা। মাইটোসিস হলো না মায়োসিস হলো, মাইটোসিস হলো, তার মানে এরাও 2n, এরাও 2n। তো এখন ঘটনা হচ্ছে দুইজন বর তৈরি হলো, বিয়ে কে কয়জন করবে, একসাথে কি দুইটা বিয়ে দেওয়া যাবে? যাবে না, একজন বিয়ে করবে। তাহলে আরেকজন কি করবে, ও ঘর বাড়ি তৈরি করে দেবে। বড় ভাই বিয়ে করতেছে, আমি এখন ঘর বাড়িগুলো তৈরি করে দিই। ঘর বাড়ি মানে হচ্ছে দেয়াল, তার মানে এইটা হবে হচ্ছে দেয়াল কোষ। দেয়াল কোষ মানে সে বারবার বিভাজিত হয়ে এরকম এরকম অনেক কোষ তৈরি করবে। কয়েক স্তর হয়, 3-5 স্তর হয়। ওকে, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় আসবে না, কোন জায়গাটা আসবে আমি দেখাচ্ছি। তাহলে এই ভদ্রলোক এখন করবে কি, এই ভদ্রলোকের নাম, এই সিদ্ধান্ত নেবে যে আমি বিয়ে করব। তাহলে একে আমরা বলি 1 নাম্বার বর, মানে বরের 1 নাম্বার স্টেজ, এটা হচ্ছে প্রাইমারি। ওকে, পুরো নাম হচ্ছে প্রাইমারি জনন কোষ। ঠিক আছে, বলা হচ্ছে প্রাইমারি জনন কোষ। এখনো 2n আছে, এটাকে আমরা হ্যাপ্লয়েড করব না, 2n থাকলে বিপদ আছে, তাহলে এটা 4টা ভাগে বিভক্ত হয়ে যাবে। সরি, 4 ভাগে না, এগুলো জনন মাতৃকোষ তৈরি করবে, কারণ আমাদের অনেকগুলো শুক্রাণু উৎপন্ন করতে হবে। শুক্রাণু তো সবসময় বেশি লাগে, মানে পুং জনন কোষ অনেকগুলো উৎপন্ন করতে হবে। তাহলে এগুলো হচ্ছে জনন মাতৃকোষ। মা সব সময় হচ্ছে বড়, তাহলে মা সব সময় n না 2n। যতবার তোমরা মাতৃকোষ বলে কোনো শব্দ শুনবা উন্নত উদ্ভিদের ক্ষেত্রে বা উন্নত প্রাণীর ক্ষেত্রে, মনে রাখবা জনন মাতৃকোষ মানেই বড়, বড় মানে 2n। জনন কোষ যদি বলে ছোট, ছোট মানেই হচ্ছে n। ক্লিয়ার? তাহলে এগুলো এখন বিভাজিত হওয়া শুরু হবে। অনেকগুলো হইলো, তাহলে সবগুলো n n n n। ওকে, তাহলে এগুলাই যে এটার ভেতরে, এগুলা ছোট ছোট রেণু লাগতেছে না, এগুলাকে পরাগধানীতে ছোট ছোট যে রেণুগুলো আছে এদের নাম হচ্ছে পরাগ রেণু। যদি মাথায় না ঢোকে চিন্তার একদম কিছু নাই, পরাগ রেণু। ওকে, এগুলোই উড়ে যায়, উড়ে গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হয়। তো যাই হোক, আমি এখানে বেসিক কোনটা পরীক্ষায় আসবে একটু খেয়াল করে দেখো। এরা যদি দেয়াল তৈরি করে, তাহলে যে এখানেই হচ্ছে পরাগ রেণুগুলো উৎপন্ন হবে, এই যেগুলো। ওকে, তো দেয়ালের দেখো অনেকগুলো লেয়ার, 1টা লেয়ার, 2টা লেয়ার, 3টা লেয়ার। তাহলে এই যে ভেতরেরটা, এইটার উপরে তো এগুলো থাকবে, তাই না? ভেতরের লেয়ারটার নাম হচ্ছে ট্যাপেটাম। ট্যাপেটাম একটু ভালো করে খেয়াল করো, ট্যাপেটাম মানে আসলে হচ্ছে কার্পেট। ট্যাপেটাম মানে হচ্ছে কার্পেট, তার মানে এগুলা এই কার্পেটের উপরেই থাকবে। দেখো চারপাশে কার্পেট, মাঝখানে এরা।
ক্লিয়ার? যেহেতু কাছাকাছি আছে, তাহলে এদের যদি ক্ষুধা লাগে খাবার কে দিবে? এই কার্পেটগুলা থেকে খাবার আসবে, এই কোষগুলাই খাবার দিবে, এই কোষগুলো মারা যাবে। বোঝা গেল? তাহলে ট্যাপেটাম কি করে আসলে? ট্যাপেটাম এই যে পরাগরেণুগুলো আছে এগুলোকে খাবার দেয়। তো মনে যদি না থাকে আমি তোমাদের বলি, ট্যাপেটাম ছোটোবেলায় যখন আমরা ভিটামিন এ ক্যাপসুল খেয়েছি, তো ভিটামিন এ ক্যাপসুলটাতে একটা ছোটো ছিদ্র করে মুখের মধ্যে এরকম টিপে টিপে খাওয়ায়, রাইট? চিপিয়ে টিপে খাওয়াচ্ছে। তার মানে দেখো ট্যাপেটাম থেকে খাওয়ানো হচ্ছে, টিপে খাওয়ানো হচ্ছে। ট্যাপেটাম কি করে? পরাগরেণুগুলোকে খাবার দেয়। পরাগরেণুর পুষ্টির উৎস কি? ট্যাপেটাম। কতদিন? যতদিন সে এখানে আছে। এরপর তো বিয়ে করতে চলে যায়। এই দেয়ালের আর দরকার আছে কখনো? দেয়ালের দরকার নেই, দেয়ালগুলো নষ্ট হয়ে যায়, ট্যাপেটামও নষ্ট হয়ে যায় খাওয়াইতে খাওয়াইতে। ক্লিয়ার? তোমরা কি আমার কথা সবাই বুঝতে পারতেছো? একটু প্রশ্ন থাকলে একটু বলো তো। তোমরা কোথায় সবাই? ওইটা ওপেন করতো, ট্যাবটা ওপেন করবো। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে থলিতে আর্কিস্পোরিয়াল সেল তৈরি হচ্ছে সেই জায়গাকে আমরা আর্কিগোনিয়াম কেন বলবো না? আর্কিও মানেও তো আদি। ওকে ভাই, প্রশ্ন দেখেন না? ওকে, কি প্রশ্ন? আর্কিগোনিয়াম সৃষ্টি অনুন্নত বৈশিষ্ট্য কেন? বুঝতে পারছি, অনিক এবং নাবিলার প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে আর্কিগোনিয়াম, ব্যাপারটা হলো তোমরা ধনী এবং গরিবের কথা চিন্তা করো। একজন গরিব মানুষ একটা পলিথিন কিনবে, পলিথিনটা উপরে দিয়ে দিবে, নিচে একটা চট বিছাই ঘুমাবে। ওখানে তার সংসার, ওখানে তার জনন, ওখানে বাচ্চা কাচ্চা জন্ম নিচ্ছে। এই যে পলিথিন দিয়ে মোড়ায়ে এক ছোট্ট একটা ঘরের মধ্যে তার সংসার, এই ছোট্ট ঘরটাকে বলা হচ্ছে আর্কিগোনিয়াম। কিন্তু বড় লোকদের ক্ষেত্রে দেখো, একটা ঘর হলে হচ্ছে না, একটা পুরো ফ্ল্যাট লাগছে। শুধু ফ্ল্যাট না, তাকে ডুপ্লেক্স করতে হচ্ছে, মানে এই ফ্লোর ওই ফ্লোর, মাঝখানে সিঁড়ি দিয়ে কানেকশন, ডুপ্লেক্স। ঘরের মধ্যে কত কি লাগতেছে, তো সব মিলাই এটাকে আর আর্কিগোনিয়াম বলে না। আর্কিগোনিয়াম মানেই আসলে আর্কিস্পোরিয়াল কোষ আছে এটা নয়। আর্কিগোনিয়াম মানে হচ্ছে খুবই অনুন্নত একটা গঠন, খুবই অনুন্নত একটা গঠন, জাস্ট একটা কোষ যেটার মধ্যে হচ্ছে। বাট তুমি খেয়াল করো, এই যে চার কোণা হচ্ছে, এই ঘর হচ্ছে, এই যেখানে যোজক বা লিঙ্কার থাকে, দুইটা পার্টকে পরাগধানীর একসাথে করে রাখে, কত কিছু, এদেরকে আবার ধরে রাখার জন্য মাঝখানে দণ্ড লাগতেছে, অনেক কিছু লাগতেছে। তাহলে সব কিছু মিলাই আর আমরা এটাকে হচ্ছে ছোট ঘর বলতে পারি না, এটাকে আমরা ডুপ্লেক্স বলবো। তাহলে ডুপ্লেক্স কিন্তু কোনোভাবেই অনুন্নত ঘর হতে পারে না, বা আর্কিগোনিয়াম নাম নিতে পারে না। তাহলে আর্কিগোনিয়াম মানে কি? আর্কিগোনিয়াম মানে হচ্ছে আদি এবং সাধারণ জননাঙ্গ, আদি এবং সাধারণ জননাঙ্গ। ক্লিয়ার? তাহলে আর্কিগোনিয়াম কাদের থাকবে? সাধারণ বা যারা হচ্ছে দরিদ্রের ঘর থাকবে, কাদের ক্ষেত্রে? যারা দরিদ্র উদ্ভিদ, অনুন্নত উদ্ভিদ, তাদের ক্ষেত্রে।
এরা উন্নত উদ্ভিদ, এর ক্ষেত্রে দেখো কত কাহিনী, পুরো ফুল তৈরি করে ফেলছে, ফুলের মধ্যে গর্ভাশয়, এখানে ফিলামেন্ট, ফিলামেন্টের উপরে হচ্ছে অ্যান্থার থাকছে, অ্যান্থারের উপরে পোলেন গ্রেইন থাকছে, মানে পরাগরেণু থাকছে, কত কাহিনী। তাহলে এইটাকে আমরা কোনোভাবেই আর্কিগোনিয়াম বলবো না, এটাকে আমরা ডুপ্লেক্স বাড়ি বলবো। বোঝা গেল? আর্কিগোনিয়াম শব্দের অর্থ হচ্ছে সহজ সাধারণ একটা ঘর, একটা কোষ যেটার মধ্যে তৈরি হচ্ছে, এতটুকুই। পরাগরেণু হলুদ হয় কেন? আচ্ছা ঠিক আছে, আমি ব্যাখ্যাটা দিচ্ছি পরাগরেণু কেন আসলে হলুদ হচ্ছে। তো তোমরা বুঝতে পারতেছো মোটামুটি এই পর্যন্ত, ট্যাপে টামের কাজটা শুধু মনে রাখবা, আর কিচ্ছু পড়তে হবে না। তো পরাগধানীর কথা শেষ, আর কি স্পোরিয়াল কোষ কথাটা শেষ। আর কি স্পোরিয়াল কোষ এগুলো সম্পর্কে তেমন পড়তে হয় না, পরীক্ষায় এগুলো আসে না। তো দেখো, যখন প্রজননের সময় হয় এই যে এগুলো বের হয়ে আসে, তো এখন কথা হচ্ছে প্রজননের সময় কি হবে। মনে রাখবা 85% উদ্ভিদ আছে, উদ্ভিদ যারা সম্পূর্ণরূপে প্রাণীর উপর নির্ভরশীল। কিসের জন্য? প্রাণীরা যেন এখানে আসে, এসে এরা ঘটক হিসাবে কাজ করে, এগুলো বের করে, বরগুলাকে বের করে কোণের কাছে নিয়ে চলে যায়, মানে ডিম্বাশয়ের উপরে গর্ভমুণ্ডে নিয়ে যায়। ঠিক আছে? কত পার্সেন্ট উদ্ভিদ? 80% উদ্ভিদ সরাসরি প্রাণীর উপর। প্রাণী মানে কি? ইনসেক্ট, পতঙ্গ। পতঙ্গ মানে হচ্ছে মৌমাছি, তারপর হচ্ছে বাটারফ্লাই, প্রজাপতি, পাখি, পাখিদের উপরও নির্ভরশীল। শুধু পাখি না, যাই হোক 85% উদ্ভিদ। তো এখন ঘটনা হচ্ছে সব থেকে বেশি কারা করাচ্ছে। তোমরা তো জানোই যে কোনো একটা ভালো কিছু যখন ঘটনা ঘটে যায় তখন কিন্তু আমরা ঈশ্বরের প্রশংসা করি, আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ বলি, বা যে যে ধর্মে আছে সেভাবে কথা বলি। কিন্তু মানুষ যদি তোমার উপকার করে, ঈশ্বরের তো প্রশংসা করতেই হয়, পাশাপাশি মানুষটাকে ধন্যবাদ দিতে হয়, হয় না? তাহলে মানুষটা খুশি হয়, পরবর্তীতে তোমাকে সাহায্য করার চেষ্টা করে, ভালো ব্যবহার করে। তো তোমরা কি কখনো মৌমাছিকে, প্রজাপতিদের কখনো ধন্যবাদ দিছ? তাহলে দেখো 85% পরাগায়ন ঘটাচ্ছে, উদ্ভিদগুলো বেঁচে আছে, বীজ আছে, ফল আছে, আমরা খাচ্ছি, যাচ্ছি, বেঁচে আছি। তো এখন কথা হচ্ছে কেন পতঙ্গগুলো এখানে যায়, কেন হচ্ছে এই পরাগধানী বা পরাগরেণু এগুলোকে হলুদ হতে হয়। ব্যাপারটা এমন যে সবাই হলুদ তা না, বেশিরভাগই হচ্ছে হলুদ। তো তোমরা তো মৌমাছি সম্পর্কে জানো, মৌমাছি হচ্ছে খুব ক্লিনড, ডিসিপ্লিনড একটা প্রাণী। তো এদের একটা প্রবলেম হচ্ছে এরা লাল আলো দেখতে পায় না। লাল ফুলকে লাল করে, কিংবা লাল ফুল কিংবা ওই টাইপের হচ্ছে খাবার রেখে দেখা হয়েছে পরীক্ষা করে, এরা লালের দিকে যায় না, এরা হলুদের দিকে যায়, কারণ হলুদ আলোটাকে এরা ধরতে পারে। তাহলে উদ্ভিদ বিবর্তিত হবে কোন দিকে? হলুদের দিকে না লালের দিকে? তাহলে এটা হলুদ হলে সুবিধা, তাহলে হলুদগুলো টিকে থাকবে। তো যাই হোক, উদ্ভিদের পরাগধানী মোটামুটি সবাই হলুদ। তা কেন? মৌমাছি দেখতে পাচ্ছে আসতেছে, পতঙ্গগুলো দেখতে পাচ্ছে আসতেছে, এসে নাড়াচাড়া করতেছে, এগুলো হাতে পায়ে মাখতেছে, ডানায় মাখতেছে, মেখে যখন গর্ভমুণ্ডে যাচ্ছে ওখানে গিয়ে পড়তেছে, গর্ভমুণ্ড দিয়ে এই যে পাশে এসে ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে, বীজ হচ্ছে, নতুন একটা উদ্ভিদ জন্ম নিচ্ছে। তাহলে হলুদ হওয়ার এটা একটা কারণ। আরও একটা হচ্ছে হলুদ হওয়ার জন্য একটা রাসায়নিক পদার্থ দায়ী, সম্ভবত ফেনল টাইপ বা কিছু একটা টাইপের একটা পদার্থ আছে দায়ী। তো একটা জিনিস চিন্তা করো, সূর্যের আলোটা কিন্তু সরাসরি এখানে পতিত হচ্ছে, রাইট? হচ্ছে কি না? তো সূর্যের আলোটা সরাসরি পতিত হচ্ছে, আমাদের গায়ে যদি সূর্যের আলো পড়ে তাহলে আমাদের তো সানবার্ন হয়। কারণ কি? আল্ট্রাভায়োলেট রের কারণে। আল্ট্রাভায়োলেট রে এটা দুই ধরনের আছে, এ আছে আর হচ্ছে আল্ট্রাভায়োলেট বি আছে, দুই ধরনের রশ্মি আছে। তো এর কথা আমরা জানি, এটা খুব মানে স্কিনের একবার ডিপারে চলে যেতে পারে, স্কিনের অনেক ডিপারে যেতে পারে। এই যে আমাদের কোষগুলোর বয়স হয়, কোষগুলার বয়স হয়, এই যে আমাদের বয়স বাড়লে রিঙ্কেল পড়া শুরু হয়, চামড়া কুচকে যাওয়া শুরু হয়। কারণ কি? এই আল্ট্রাভায়োলেট এ। আল্ট্রাভায়োলেট বির কাজ কি? এই কাজটা করে সানবার্ন করে, পুড়ে ফেলে। পুড়ে ফেললে একটা প্রবলেম, তোমরা মনে হয় জানো না যে তোমার একটা জায়গায় যদি পুড়ে যায়, ওই জায়গায় একটা সময় স্কিন ক্যান্সারও তৈরি হতে পারে। ঘা হলেও হয়, পুড়ে গেলেও হয়।
কারণ কি হয়েছে, ক্ষত তৈরি হয়, আমরা বারবার এরকম চুলকাচ্ছি, তুলে ফেলতেছি, রক্ত বের হচ্ছে, আবার আমরা জিনিসটাকে খুব মানে খুব হ্যাসেলের মধ্যে রাখছি, আঘাত করতেছি, তো ওখানকার ডিএনএটা মিউটেটেড হয়ে যায়। তো সানবার্ন হলে হয় কি, এগুলো মিউটেটেড হয়ে যায়, এগুলোর মধ্যে তো ডিএনএ আছে, তাই না, এর ডিএনএ মিলিত হবে, হয়ে তো ওই টাইপের একটা উদ্ভিদ তৈরি হবে, ঠিক কিনা? তো হলুদ যদি হয় তাহলে যে আলট্রাভায়োলেট বিটা থেকে প্রোটেক্ট করতে পারে, মানে সানবার্ন আর এগুলোর হয় না, এগুলো পুড়ে যায় না, মিউটেশন হয় না, বেঁচে যায়। তোমরা কি বুঝতে পারছো কেন হলুদ হয়, হলুদ হওয়ার সুবিধাটা কি? আশা করি বুঝতে পেরেছো। তো যাই হোক, এখান থেকে আর কি কি প্রশ্ন আসে আমি একটু দেখাই। এই যে পরাগরেণু আমরা একটা বের করলাম, এই যে এটা পরাগরেণু, ঠিক আছে। কয়টা স্তর আছে এখানে মহিবুল্লাহ? 2টা স্তর, রাইট। নিউক্লিয়াস কয়টা থাকবে? আপাতত একটা আমি দেখালাম। দেখো এই যে বাইরে যেটা, সেটা এরকম হয়। এটা হওয়ার একটা সুবিধা আছে, যদি এইরকম রাফ হয় তাহলে রাফ হলে বিভিন্ন জিনিসে সহজে আটকে থাকতে পারে, তাহলে কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়। আছে কোনো কিছু অপ্রয়োজনীয়? এই যে এইরকম হয়েছে, আটকে থাকতে পারে, গড়ায় পড়ে না। তো দেখো এখানে কয়টা স্তর? 2টা স্তর, মাঝখানে নিউক্লিয়াসটা থাকে, এটা হচ্ছে পরাগরেণু নিউক্লিয়াস, বা ওই উদ্ভিদের পুরুষের যে নিউক্লিয়াস, ওইটা পুরুষের ডিএনএ থাকে ওখানে, বা ক্রোমোজোম থাকে। তো যখন ভেতরে একটা হচ্ছে গহ্বর তৈরি হয়, তখন এগুলো এক সাইডে চলে আসে। যাই হোক, এটাই পর্যন্তই। তো এখন আমি যে হচ্ছে টপিকটা বলাবো, সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এখানে 2টা লেয়ার, এই যে একটা, এইটা একটা। বাইরে যেটা, সেটা হচ্ছে এক্সাইন, এই যে বাইরের লেয়ারটার নাম। তাহলে ইন বা ভেতরে, তাহলে এটার নাম হচ্ছে ইনটাইন। তো দেখো, পানি থেকে এই জিনিসটাকে রক্ষা করতে হবে, নষ্ট যেন না হয়ে যায়। পানি থেকে যদি নষ্ট না হয়, তাহলে কি হতে হবে? এর উপর আমরা তেলের একটা আবরণ দিব, বা মোমের একটা আবরণ দিব, মানে কি, কিউটিকলের আবরণ দিব। তাহলে এক্সাইনের আবরণের নাম কি? কিউটিকল। মনে রাখবা, কিউটিন আর কিউটিকল শব্দটা কাছাকাছি, একই জিনিস। কিউটিনগুলো অনেকগুলো হয়ে কিউটিকল হয়। তাহলে বাইরেটা আসলে কিউটিন, ওকে। বাইরের আবরণ কিউটিন। বাইরের আবরণ শক্ত করবো না নরম করব? তাহলে কিউটিন হওয়ার কারণে কিন্তু এটা শক্ত হতে পারে, শক্ত হয়, তার মানে ভেতরের অংশটাকে সে রক্ষা করতে পারে। তাহলে মনে রাখবা, এক্সাইন কিউটিন দ্বারা তৈরি। ভেতরে যে আবরণটা আছে ইনটাইন হচ্ছে সেলুলোজ দ্বারা তৈরি, সেলুলোজ দ্বারা তৈরি। তোমরা তো জানো উদ্ভিদে সেলুলেজ বলে এনজাইম আছে, সেলুলোজটাকে ভেঙে দেয়। তাহলে ভেঙে দিলে অনেক কিছু ঘটনা ঘটে। তো যাই হোক, এটা এই পর্যন্তই। তো এটা উড়ে গেল, উড়ে গিয়ে কোথায় গেল? পতঙ্গর ডানা, পা, বিভিন্ন জিনিসের সাথে ফুলে গেল। এটার উপর পড়লো, এই যে এই জিনিসটা। তখন যেটা হয়, সহজ জিনিস দেখো, কয়েকটা টপিক এখানে পড়তে হবে। এই যে এইটা না, এইরকম ছিদ্রযুক্ত, বাইরের আবরণটা ছিদ্রযুক্ত। আমরা তো ভেতরে টি শার্ট পরি, এই যে টি শার্ট দেখো, টি শার্টে কোনো কাটা নেই, আছে, কিন্তু বাইরের দেখো আবরণটা দিচ্ছে, এটা খোলা। তার মানে হলো বাইরে যেটা জ্যাকেট, সেটা এরকম খোলা থাকে, ছিদ্র থাকতে পারে, ভেতরটা কিন্তু বদ্ধ, ওকে। ভেতরটা খুলে দিলে কিন্তু বাইরে হয়ে চলে যাইতো। বিয়ে করার নেশা মাথায় ঝাঁকছে না? তো একটা কুমড়ো গাছের উপরে পড়া একটা পতঙ্গ কুমড়ো গাছের পরাগরেণু নিয়ে চলে আসছে আম গাছের। তো এখানে এদের কি মিলিত হবে? হবে কি? তোমরা একটু কমেন্ট করে বলো তো, কুমড়োটা যে সিম গাছে যায়, কেমনে চেনে? তো তোমরা একটু কমেন্টে বলো তো, এরা কেমনে চেনে নিজেদের? মাঝে মাঝে পত্রিকায় আসে না, কুকুরের পেটে মানুষের সন্তান, গরুর পেটে মানুষের সন্তান, মানুষ জন্ম নিয়েছে। তোমরা তো যেহেতু শিক্ষিত, তোমরা তো জানো। যারা অশিক্ষিত তারা এগুলো বিশ্বাস করে। এক্সাইন বিভিন্নভাবে অর্নামেন্টেড থাকে। কিভাবে বোঝাই তোমাদের? কিছু কিছু গাছ আছে না, গাছের ভেতর থেকে রস বের হয়ে গাছের দেয়ালের উপরে জমে থাকে না রসগুলা,
তো আমরা বলতে পারি না যে গাছের রস দ্বারা এগুলো সাজানো কিংবা বিভিন্ন রং বেরঙ হয়ে গেছে। ব্যাপারটা ওই রকমই, কিউটিনটা বিভিন্নভাবে থাকে বা অন্য কিছু থাকলে দেয়ালের মধ্যে থাকে, ওইটাই অর্নামেন্টেড বলা হয়, এটা বাদ দাও। ইনটাইনে সেলুলোজ থাকার কারণ কি আমি বলছি। নিজের জামাইকে নিজে চিনবে না, ফাহমিদা নিশাত বলেছ, কথা তো সেইটাই। কেমিক্যাল একজন বলেছে মোহাম্মদ রাহাত। আকর্ষণ, কিসের আকর্ষণ? মার্জিয়া ইসলাম বলেছে র্যান্ডমলি। র্যান্ডমলি ঘটনা কখনোই ঘটে না। রাসায়নিক পদার্থ থাকে যা চিনতে সাহায্য করে। দেখো, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ নাম শুনেছ তোমরা? জীবনের ভাষা কাকে বলা হয়? প্রোটিন, কার্বোহাইড্রেট নাকি লিপিডকে? প্রোটিনকে। আমাদের যে ডিএনএ আছে, ক্রোমোজোম আছে, এগুলো কিছুই তৈরি করে না প্রোটিন ছাড়া, তাই না? তাহলে প্রোটিনকে চিনে নেয়, প্রোটিনটাই হচ্ছে মূল উপাদান। তাহলে এর শরীরেও তো প্রোটিন আছে, এর শরীরেও প্রোটিন আছে। এই প্রোটিন আর এই প্রোটিন যখন ম্যাচ করবে, তোমরা তো জানো যে অ্যামাইনো অ্যাসিডগুলো বিভিন্নভাবে সজ্জিত থাকে, তাহলে সেম সজ্জা যদি এর মধ্যে থাকে তাহলে দুইজনের চিনতে পারবে এরকম, তাহলে হবে। এখন যদি এইরকম হয়, হবে? হবে না। তাহলে এক পরাগরেণু আরেক জায়গায় যেতে পারে না। মানুষের ক্ষেত্রেও সেম, মানুষের শুক্রাণুকে দিয়ে অন্য কিছু সম্ভব নয়। তাহলে পত্রিকায় যদি কখনো আসে, এগুলো বিশ্বাস করবো না। ভাববা যে জন্মগত কোনো ত্রুটি নিয়ে গরুর পেট থেকে একটা বাছুর জন্ম নিয়েছে, পরিপূর্ণ বাছুর হয় নাই তার আগে, মানে জন্মগত ত্রুটি আছে, গঠন ঠিকঠাক নাই, দেখতে হয়তো বা একটু মানুষের মতো লাগছে কিংবা কুকুরের মতো লাগতেছে, তার মানে এই নয় যে ওটা মানুষ বা কুকুর, ওটা বাছুরে হিসেবে জন্ম নিত বা ত্রুটির জন্য এরকম হয়ে গেছে, গঠনটা ঠিকঠাক হয় নাই। আচ্ছা, তো এখানে অনেকগুলো টপিক আছে। দেখো, একজন প্রশ্ন করেছো ভেতরটা কেন সেলুলোজ, এইটা এখন আমি পড়াবো। তো এইটা হচ্ছে জবা, এটা হচ্ছে জবা, বা এটাও লাউ, এটাও লাউ। এখন কি হবে, এই যে এখানে তো ডিম্বাণু আছে, রাইট? তো এটা উড়ে এসে এখানে বসলো, পরস্পর প্রোটিনের মাধ্যমে নিজেদের চিনে নিল প্রোটিন দ্বারা। তখন কি হবে দেখো, এই যে এখানে সেলুলোজের কথা বলেছিলাম, প্রিয় স্টুডেন্ট, সেলুলোজকে ভাঙে সেলুলেজ এনজাইম। লেজ, এজ মানে হচ্ছে এনজাইম। তাহলে যদি ভেঙে দেয় তাহলে এটা এরকম গলে যাওয়া শুরু হবে না? তাহলে ইনটাইনটা বা ভেতরের আবরণটা দেখো বর্ধিত হওয়া শুরু হলো, বেড়ে যাওয়া শুরু করলো সেলুলেজ এনজাইমের জন্য। শুধু সেলুলেজে না, তোমরা তো জানো কোষ প্রাচীরের মধ্যে থাকে পেকটিন, তাহলে পেকটিনেজ এনজাইমও ওখানে থাকবে। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরটাকে তুমি এরকম গলায় দিতেছো, কোষ ঝিল্লিটাকে গলায় দিতেছো, সেলুলেজ দ্বারা তৈরি কোষ প্রাচীর, পেকটিন দ্বারা তৈরি কোষ প্রাচীর, তাহলে ওই সেলুলোজ এবং পেকটিনকে ভাঙার জন্য সেলুলেজ এবং পেকটিনেজ এনজাইম লাগবে। মনে থাকবে সবার, লিখে নিবা, এগুলা বইয়ের মধ্যেও আছে, মনে রাখবা, এগুলো দাগায় রাখবা। তো এই যে নিউক্লিয়াসটা, এটা আসলে দুইটা হয়ে যায়। দেখো, আমি সামনে বড় ভাইকে রেখে দিলাম, বড় ভাই পথ দেখাবে, বড় ভাই কিন্তু বিয়ে নয়, ছোট ভাইয়ের বিয়ে, খুব সাবধান। তাহলে সামনে যেটা, এই যে পরাগ রেণু থেকে একটা নালিকা তৈরি হলো, এটার নাম হচ্ছে পরাগ নালিকা। তাহলে পরাগ নালিকাটা আগাবে, এই নালিকা নিউক্লিয়াসটা আগাবে, এই জন্য এটাও আগানো শুরু হবে ধীরে 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 ধীরে। ওকে, এনজাইম সমূহ তো প্রোটিন, তোমরা তো জানোই। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থেকে প্রোটিন তৈরি করছে সে, সেলুলেজ এবং পেকটিনেজ নামক এনজাইম করে করে ধীরে ধীরে বাড়ানো শুরু করতেছে। ওকে, তার মানে দেখো এই চিত্রটা আসলে এরকম, এই জায়গায়, তাহলে এটা আরও বাড়তেছে। এই ভদ্রলোক এখন এই জায়গায়, ছোট ভাই পেছনে পেছনে আসতেছে, ছোট ভাই লজ্জিত, বিবাহ শাদী করবে, ধীরে 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 আরও আসতেছে। তোমরা সবাই জানো বইয়ের মধ্যে আছে এটা, এই যে এখানে। তাহলে বড় ভাইয়ের কাজ শেষ, ছোট ভাই যে পেছনে, পেছনেরটাই কিন্তু জনন নিউক্লিয়াস, পেছনেরটাই তো জননে অংশ নেবে, রাইট? তো এর কাজ শেষ, যখন ছিদ্র করে ভেতরে যাবে, এই ভদ্রলোক এখন দুইটা ভাগে বিভক্ত হয় মাইটোসিস প্রক্রিয়ায়। ওকে,
একজন এই যে ডিম্বাণু আছে ডিম্বাণুর সাথে মিলিত হবে, আর একজন এখানে মিলিত হবে। কিভাবে মিলিত হবে আমি পরের টপিকে পড়াবো। একটা জিনিস তোমরা খুব দ্রুত কমেন্ট করো, একে যে এই দিকে এখানে আসতে হবে এটা কে বলে দিছে, বা ধীরে ধীরে আগাচ্ছে কিভাবে? তুমি তো আঙুলটা এই কোষের ভেতর দিয়ে নিয়ে যেতে পারবে না, কেমনে যাচ্ছে বা গেলে দিক চিনতেছে কিভাবে যে আমাকে ওই দিকেই যেতে হবে? খুব দ্রুত কমেন্ট করো। কাছাকাছি আসলে গলে যাওয়া শুরু করবে না, ওখানে বসতে হবে। দেন খুব ইম্পর্টেন্ট একটা টপিক মনে রাখো, আমরা কিন্তু এখানে পানির কথা বলিনি। উন্নত উদ্ভিদের এক বৈশিষ্ট্য, তাদের পানি লাগে না। যদি পানি লাগতো তাহলে এই যে এই শুক্রাণু বা এটার ফ্লাজেলা থাকতো সাঁতারের জন্য, হাঁটাহাঁটির জন্য। নাই, দেখছো? তোমরা বলেছো ক্যামোটেক্সিস বা পজিটিভ ক্যামোটেক্সিস। দেখছো, ওরা বলে দিছে, তুমি বলতে পারো নাই। দেখো, পজিটিভ মানে হচ্ছে দিকে, যেদিকে যাওয়ার কথা সেদিকে। কারোর দেখে ভয় পেয়ে যদি বিপরীত দিকে দৌড় দাও তাহলে এটা কি? নেগেটিভ, রাইট? তাহলে এই যে দিকে আসতেছে মূল যেখানে ডিম্বাণু আছে, তাহলে পজিটিভ। এবার চলে আসে ক্যামোটেক্সিস। ক্যামো মানে হচ্ছে কেমিক্যাল, ক্যালসিয়ামের কথা ভাবো। ট্যাক্সিস মানে হচ্ছে চলন। তাহলে ক্যালসিয়াম নামক কেমিক্যালটি এই চলন ঘটায় দিকে। কার দিকে? যেদিকে যাইতে হবে সেদিকে। তাহলে ক্যালসিয়াম কীভাবে চলন ঘটায় মনে রাখবা, একটার পর একটা কোষ থাকে, ওরা করে কি এই কোষের থেকে ওই কোষে ঘনত্ব চেঞ্জ হচ্ছে, ঘনত্ব চেঞ্জ হচ্ছে, ঘনত্ব চেঞ্জ হচ্ছে, মানে লোভ লোভ দেখে, আসো 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 এই বাসায় কি আছে। দালালগুলো বা হচ্ছে যারা ঘটক তারা ঘটায় বলে না, আসেন এখানে ভালো মেয়ে আছে, নামাজি, লম্বা, এত সুন্দর গান গায়, তাই না? ও কিন্তু আর বলে নাই যে মেয়ে চাকরি করবে। তো যাই হোক, কেমিক্যালের ঘনত্বের পরিবর্তন ঘটে, কেমিক্যাল দিক দেখায়, এটাকে বলা হচ্ছে ক্যামোটেক্সিস। যেহেতু দিক দেখাচ্ছে এদিকে, মানে যেদিকে যাইতে হবে সেদিকে, এই জন্য পজিটিভ ক্যামোটেক্সিস বলা হয়। তো যাই হোক, এটা হচ্ছে কেমিক্যালের ঘনত্বের পার্থক্যের জন্য। কোন কেমিক্যাল? ক্যালসিয়াম আয়ন। ওকে, তাহলে আমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি, অনেকটাই আমরা বুঝলাম। আমি এখন এগুলো মিশাই দেই। ডিম্বাণু যেভাবে তৈরি হয়, শুক্রাণু সেমভাবে তৈরি হয়। আমরা শুক্রাণুর কথাটা একটু পড়েছি, ডিম্বাণুটা তোমরা একটু দেখে নিবা, খুব সহজ চিত্র সহ দেওয়া আছে। এই পরাগ নালিকা, কোন আবরণ, নিউক্লিয়াস, এগুলো আমরা এখনই দেখাইলাম। এই যে আমি লিখে রাখছি এখানে, সেলুলেজ এনজাইম, কাইটিনেজ এনজাইম, ইনটাইনটাকে গলিয়ে দেয়। তো এবার আমরা চলে আসি ভিন্ন টপিকে, ডিম্বাশয় বা ডিম্বক নিয়ে। তার আগে আমি ছোট্ট একটা ব্রেক নেব, 5 মিনিটের ব্রেক। 5 মিনিট ব্রেকের পর আবার দেখা হবে। আমি দুটো প্রশ্ন এখানে দিয়ে যাচ্ছি। ইনটাইন এর প্রাচীর বৃদ্ধি বা গলিয়ে দেয়, বৃদ্ধি ঘটায় কোন এনজাইম? দুইটা এনজাইমের নাম লিখবা। 2 পরাগরেণু, সরি পরাগরেণু নিউক্লিয়াস, এটা আর কি নালিকা নিউক্লিয়াস বা জনন নিউক্লিয়াস, যে কোনো একটার কথা হলেই হলো। নালিকা নিউক্লিয়াস তোমরা নিজেদের মতো ব্যাখ্যামূলক লিখিও যদি এমসিকিউ। নালিকা নিউক্লিয়াস কিভাবে ডিম্বকের দিকে চলে, চালিত হয়? আর 3 নাম্বার হচ্ছে ট্যাপেটামের কাজ কি?
অতি দ্রুত এই 3টা প্রশ্নের আনসার তোমরা লেখো। ঠিক 5 মিনিট পর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তোমরা একটু হাঁটাহাঁটি করো, এনার্জি রিগেইন করো, শরীরে রক্ত চলাচল বাড়াও।
টাইম শেষ। পানি দাও তো। আসসালামু আলাইকুম। আমরা আবার ফিরে আসছি। ফিরে আসা মানেই হচ্ছে আরও বেশি বেশি পড়া, আরও বেশি বেশি তথ্য জানা। ব্যাপারটা খুবই ভয়ঙ্কর, আবার নিজের জন্য খুব ভয়ঙ্কর। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার শুধু মনে হতো যে 2-3টা করে ক্লাস হবে, পরীক্ষা হবে, কাহিনী শেষ। কিন্তু পড়তে 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 অনেক পড়া হয়ে যায়, সবগুলো পড়ে পরীক্ষা দিতে হয়। এটা খুব ভীতিকিচ্ছির একটা অবস্থা। ভার্সিটিতে একটা সুবিধা আছে, 6 মাস পর পর ক্লোজড। যা পড়ছো সব পরীক্ষা দিলে শেষ। মেডিকেলে যেটা আছে 1 বছর 1.5 বছর ধরে যা যা পড়বো অনেক তো পরীক্ষা দিতে হবে, আবার সবগুলো একদিন একসাথে আবার পরীক্ষা দিতে হবে। মেডিকেলে এটা দেওয়ার বিশেষ একটা কারণ আছে, সেটা হলো মেডিকেলে একটা মজা আছে। তোমরা তো বলো অনেক পড়া, প্রথম দিনের যে পড়াটা, এই পড়াটা কিন্তু শেষ পর্যন্ত কাজে লাগে। তাহলে প্রথম দিনে পড়াটা হয়তো বা 1 মাস পর পরীক্ষা হচ্ছে, ওইটাই আবার হচ্ছে 6 মাসে গিয়ে পরীক্ষা হচ্ছে, ওইটাই আবার 1.5 বছরে গিয়ে পরীক্ষা হচ্ছে। তার মানে ওটা রিপিট হচ্ছে বারবার। ওই জিনিসটাই তোমাকে জানতে হচ্ছে পঞ্চম সালে কেউ। কারণ দেখো যে প্রত্যেকটা জিনিসের একটা লজিক আছে, প্রত্যেকটা জিনিসেই একটা সময় মানে মেডিকেল মানে তো রোগতত্ত্ব নিয়ে পড়া। তো ওই জিনিসটা নষ্ট হয়ে গেলে কী কী রোগ হতে পারে, তার সিমটম কী হতে পারে, তো জিনিসটা সম্পর্কে জানছি ফার্স্ট ইয়ারে। 3rd ইয়ার 4th ইয়ারে গিয়ে ওই জিনিসটা নষ্ট হলে কী কী রোগ হয় আমরা জানতেছি। ফাইনাল ইয়ারে গেলে কী কী সিমটম দেখা দেয়, ট্রিটমেন্ট কীভাবে করতে হয়, আমরা এটা শিখতেছি। তো আলটিমেটলি ফার্স্ট ইয়ারের প্রথম দিনের পড়াটাও ইম্পর্টেন্ট, লাস্ট দিনের পড়াটাও ইম্পর্টেন্ট। তো ভয়ের একদম কিছু নাই। মেডিকেলে একই জিনিস বারবার পড়ানো হয়, শেষ দিনে ওই জিনিসটাই পড়তে হয়। তো অনেক পড়া হলেও জিনিসটা সহজ, যারা একটু বুঝে বুঝে পড়াশোনা করো। তো যাই হোক, প্রশ্ন কি ছিল? ইনটা কিভাবে এরকম বৃদ্ধি পেতে থাকে, দেয়ালটাকে গলিয়ে দেয় কি? তোমরা তো জানোই যে এগুলো উদ্ভিদ কোষ, কোষ প্রাচীরে থাকে সেলুলোজ ও পেকটিন। তাহলে সেলুলেজ এবং পেকটিনেজ এনজাইম কাজ করবে। তাহলে ইন্টাইনের প্রাচীর বৃদ্ধি ঘটায় কোন এনজাইম? 2টা, সেলুলেজ এবং পেকটিনেজ। ক্লিয়ার? নালিকা নিউক্লিয়াস কিভাবে ডিম্বকের দিকে চালিত হয়? এটা হচ্ছে ক্যালসিয়ামের ঘনত্বের পরিবর্তনের কারণে। ক্যালসিয়াম কোথা থেকে আসলো? প্রত্যেকটা কোষের ভেতরেই ঘটনা ঘটতে হয় সবসময়। একটা কোষের চার্জের ব্যাপার আছে, মানে আয়নের পার্থক্য লাগে, বিভিন্ন ধরনের বিক্রিয়া ঘটে। ওখানে তো মৌলগুলো থাকবেই, থাকবে না? বিক্রিয়ার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ উৎপন্ন করতে গেলেও তো এগুলো লাগবে, ক্যালসিয়াম লাগবে, কার্বন লাগবে। এগুলো উদ্ভিদ মাটি থেকে নিয়ে নেয়। আমাদের যে কোষ, আমরা খাবারের মাধ্যমে ক্যালসিয়াম নিচ্ছি না? এই যে মাংস খাচ্ছি আমরা, মাংসের ভেতরে ক্যালসিয়াম নাই। হাড্ডি খাচ্ছি, ক্যালসিয়াম নাই। তাহলে এগুলো উদ্ভিদের শরীরের কোষের ভেতরেই থাকে। কোত্থেকে আসলো? মাটি থেকে নিচ্ছে। 9 নম্বর চ্যাপ্টারে এটা নিয়ে পড়ানো আছে, ম্যাক্রোমৌল মাইক্রোমৌল নিয়ে। তাহলে ক্যালসিয়ামের ঘনত্বের কারণে। আর এইটার নামই হচ্ছে পজিটিভ কেমোটেক্সিস। ট্যাপেটামের কাজ কি? ট্যাপেটাম মানে হচ্ছে কার্পেট। এই কার্পেটটা গলে গলে পরাগরেণুকে খাওয়ায়। তো যাই হোক, এই যে এখানে একটা ছবি দেখো, আমি লিখে রাখছি, তোমাদের বইতে আছে। ছবিটা সম্পর্কে একটু কথা বলি। ফুল, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। বুঝতে পারছো তোমরা? এটা ফুল, ফুলের পাপড়ি বা দলমণ্ডল। তো এই যে এই জিনিসটা কোথায় থাকে? এই যে এখানে থাকে, এখানে থাকে। ওকে, তাহলে ওইটা যা ছোটো করে আমি যেখানে বসাই দিলাম, তাহলে পরাগরেণু এখানে আসবে, এটা ধীরে 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 এদিকে রওনা দেবে, এখানে চলে আসবে। ওকে,
তো এখন ঘটনা হচ্ছে আমরা এইটা এখানে যেহেতু ডিম্বাণু উৎপন্ন হয় এটাকে আমরা গর্ভাশয় বলি পুরোটাকে, কারণ গর্ভটা এখানেই বা বীজটা এখানেই তৈরি হয়, ফলটা এখানেই তৈরি হয়, তাহলে এটা একটা গর্ভাশয়, পেট। এর ভেতরে কি আছে, যে ডিম্বক আছে, ডিম্বকের ভেতরে কি আছে, ডিম্বাণু আছে। তাহলে গর্ভাশয়, ডিম্বক, ডিম্বাণু ভিন্ন জিনিস, এগুলো মাথায় রাখতে হবে। তো যাই হোক, এইটার ভেতরে কিভাবে ওগুলো তৈরি হচ্ছে আমি একটু দেখাই। সেম ব্যাপার, ধরা যাক এখানে একটা কোষ আছে, দেয়ালের দিকে একটা কোষ এরকম হঠাৎ করে ফুলে ওঠে, এই কোষটাই হচ্ছে ওই আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ কী করে, দেয়াল তৈরি করে, আর কিছু প্রাইমারি জনন কোষ হিসাবে কাজ করে। প্রাইমারি জনন কোষগুলো কী করে, জনন মাতৃকোষ তৈরি করে। ধরা যাক এটা একটা জনন মাতৃকোষ, মা মানে হচ্ছে 2n, ওকে, একটা থলির ভেতরে আছে। এই থলির ভেতরে এই জনন মাতৃকোষটা 2n হয়ে যায়, 1 2 3 4। প্রিয় স্টুডেন্ট দেখো, আমি বলেছিলাম যে একটা বাপের একটাই মেয়ে, তাহলে এই 4টা মেয়েকে তুমি টিকিয়ে রাখতে পারবা না। এই ঘটনাটা কোথায় ঘটতেছে, এখানে ঘটতেছে, ওকে। তাহলে এই টিকে থাকবে। এই যদি টিকে থাকতে চায় তাহলে উপরের কোষে যত সাইটোপ্লাজম খাবার আছে সবগুলো এটাতে আসে। তাহলে উপরেরগুলো এখন কি হবে, ছোট ছোট হবে। তাহলে এটা কত বড় হবে, যেহেতু সবার খাবারটা সে একা নিল, তাহলে অনেক বড় হয়ে যাবে এটা, বুঝতে পারছো? তো এই একদিকে, ওরা আরেকদিকে, ওদেরকে আমরা বলবো তোমরা চলে যাও, একদিকে থাকো তোমরা নষ্ট। এগুলোকে বলা হয় পোলার বডি কোষ। এগুলো আর না, এগুলো পোলার বডি, এগুলো মৃত কোষ। পোলার বডি কেন তৈরি হতে হয়, কেন পোলার বডি তৈরি হয়, কারণ এই কোষগুলো নিজেদের সমস্ত খাবার সাইটোপ্লাজম সবগুলোই হচ্ছে ডিম্বাণুকে দিয়ে দেয়। এই যে ডিম্বাণুটা বড় হয়ে গেল, বড় হলে আর নড়াচড়া করতে পারবে না, বাপের বাড়িতে থাকবে। এই জন্য তো শুক্রাণুকে বা পুংজনন কোষকে যাইতে হচ্ছে, ওকে। তো আমরা তো জানি 4টা যেহেতু হয়েছে, তাহলে এগুলো n। এখন এই কোষটাকে তুমি আর কিন্তু মায়োসিস ঘটাইতে পারবো না। মায়োসিস যা ঘটলো এই জায়গায়, মায়োসিস। এখন এই কোষটা কী করবে, এগুলো নষ্ট হয়ে যায়, 1টা থেকে 2টা, অলরেডি n হয়ে গেছে, n থেকে n করতে পারবা, হাফ n আর করতে পারবা না। 2টা থেকে এখন কি হবে, এটা হবে 2টা, এটা হবে 2টা, আবার কি হবে, এই 2টা, এই একায় 2টা হবে, এই 2টা হবে, তার মানে এখানে 2টা 3টা 4টা, এখানে 2টা, প্রত্যেকটা 2টা 2টা করে হলে 4টা। কি হচ্ছে এখন, কিন্তু শুধু মায়োসিস হচ্ছে, মাইটোসিস হচ্ছে, ওকে। এখন এখানে একটা স্পেশাল ঘটনা ঘটে, লুক। এই ভদ্রলোক আর এই ভদ্রলোক বলে, মানে এই দল আর এই দলের মধ্যে ঝগড়া লাগছে। এখানে তো ডিম্বাণু তো 8টা, ডিম্বাণু 8টা। তোমরা কি আমার কথা সবাই বুঝতে পারতেছো? বইয়ে এগুলো আছে, ভয়ের একদম কিছু নাই। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও তো। স্ক্রিনশট নিতে বলেছি। তোমরা কি আমার কথা সবাই বুঝতে পারছো? কিরে, লাইভ কি শেষ হয়ে গেছে? তাহলে সালাম দিচ্ছে কেন এখন? ও সরি, এটা আমি আগের লাইভ ওপেন করছি। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ, এক্সট্রিমলি সরি। লাল পেন একটু ব্যবহার করি আমি, একটু দেখো। একটা ছিল, 1টা থেকে 4টা হয়ে যায়, মানে মায়োসিস হয়ে গেল, 2n থেকে n হয়ে গেল। তো n সংখ্যক যদি ক্রোমোজোম হয়, 1 সেট ক্রোমোজোম থাকে, এটাকে হাফ সেট করা যায় না, হাফ n করা যায় না, পৃথিবীতে হাফ n বলে কিছু নাই, ওকে। তো এই জন্য n থেকে আমাকে n করতেই হবে। যত বিভাজন এখন সবগুলো n থেকে n, মানে মাইটোসিস সমান সমান থাকবে, n n সমান, ইকুয়েশনাল ডিভিশন।
এখান থেকে এখানে সেম। তো এখন 8টা হয়ে গেল। এখন মনেই হতে পারে যে এ বলতেছে আমি বিয়ে করব, এ বলতেছে আমি করব, এ বলছে আমি, এ বলছে আমি। কার তুমি বিয়ে দিবা? সেম এরা প্রতিবাদ করতেছে, এরা প্রতিবাদী হয়ে গেল। ওরা বলছে না আমরা প্রতিবাদী, আমাদের এখান থেকে একজনের বিয়ে হবে। বিপদ। তো এখন এরা করলো কি, এদিকে 3জন থাকলো, 1 2 3, এদিকেও 3জন থাকলো, 1 2 3। ওকে, তাহলে এই দল থেকে একজন আর এই দল থেকে একজন, 2জন মিলে এসে পতাকা বৈঠক করতেছে। ঠিক আছে, আমরা একটা সমাধানে চলে আসি। যে সব থেকে বেশি সাইটোপ্লাজম ধারণ করেছে, যে সব থেকে বড় এবং যে সব থেকে রাস্তার সাথে থাকবে, মানে বর যে দিক থেকে আসবে ওই দিকে যে থাকবে, তার সাইটোপ্লাজম বেশি হতে হবে, মানে আকারে বড় সড়ো হতে হবে, বয়স্ক আর কি, বিয়ের মতো হয়ে গেছে। আর বর যে দিক থেকে আসতেছে ওই দিকে যে থাকবে তার বিয়ে হবে। ওকে, তো দেখা গেল যে বর আসবে হচ্ছে এই পাশে, এসে এরা করে কি নিচ দিয়ে এসে এই যে ছিদ্র পথে প্রবেশ করে, এই পাশে এসে এই পাশে প্রবেশ করে। তার মানে এই যে এখানে দেখো 3টা কোষ, সেম এই ছবির মতোই। তো 3টা কোষের মধ্যে দেখো রানী কিন্তু সবসময় মাঝখানে থাকে, তাই না? সে দেখো আকারেও বড়, তার মানে এ আর এর কোনো বিভাজন হবে না, এরা সখী। মাঝখানেরটার সাথে হচ্ছে প্রজনন হবে শুক্রাণুর। ওকে, আর এই যে প্রতিবাদী যারা আছে এরা বলতেছে আমরা তো দূরে পড়ে গেলাম, শর্ত অনুযায়ী আমরা তো দূরে, বরের রাস্তায় নেই, তাহলে ওদের আর প্রজনন হবে না, ওখানে কোনো শুক্রাণু যাবে না। আর মাঝখানে যে পতাকা বৈঠক করতেছে 2জন মিলে, দেখো এখানে 2টা কোষ, তো সবাই তো এন, এই সবগুলো কোষই হচ্ছে এন, হ্যাপ্লয়েড। তো একটু ভালো করে খেয়াল করো তো, এই 2টা কোষ মিলে কি হলো? 2n হলো না? এটা এন, এটা এন, এটা এন, এটাও এন, এটাও এন, এটাও এন, বাট এটা 2n। ওকে, সে একাই মাত্র ডিপ্লয়েড, কারণ এখানে 2টা কোষ আছে। এখন একটা জিনিস খেয়াল করো, তোমার মাথায় আসতেই পারে যে এরা কেন এখানে পতাকা বৈঠক করতেছে। মানুষের মতো তো ওরা না, ঝগড়া লাগছে একসাথে মিলিত হই। মনে রাখবা 2টা কোষ যখন একসাথে হয় তাতে সাইটোপ্লাজমগুলো একসাথে হয়। সাইটোপ্লাজম একসাথে হয়ে যাওয়া মানে এখানে খাবারের পরিমাণ বেশি। খাবারের পরিমাণ যদি বেশি হয় তাহলে এরা কি করবে? খাবারের সোর্স হিসাবে কাজ করবে, খাদ্যমন্ত্রী হিসাবে কাজ করবে। তাহলে এর যদি কখনো বিয়ে হয়, বিয়ে হওয়ার পর এখান থেকে ভ্রূণ তৈরি হবে, সন্তান হবে, রাইট? এই সন্তানটাকে কে খাবার দেবে? বাড়ন্ত ভ্রূণটাকে। এই যে 2জন একসাথে হয়েছে, সাইটোপ্লাজম একসাথে করছে, খাবার একসাথে করছে, এরাই খাবার দেওয়া শুরু করে, বাকি সবাই নষ্ট হয়ে যায়। কিভাবে হয় এটা আমি কালকের ক্লাসে বলবো, কারণ কালকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, পরের ক্লাসে। দেখো এটাও একটা কোষ, এটাও কোষ, এটাও কোষ, এটাও কোষ, এটাও কোষ, এটাও কোষ। ওকে, তাহলে এই 2টা কোষে যেহেতু পরবর্তীতে দুইটা কোষ একসাথে মিললো, তাহলে একটা কোষ হয়ে গেল, এটাকে আমরা সেকেন্ডারি কোষ বলতে পারি। এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস যেহেতু একসাথে মিললো, তাহলে আমরা এটাকে বলবো সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস মানে এটা পরে ফরমেশন হয়েছে, পরে তৈরি হয়েছে, গৌণ। মনে নাই? গাছ লম্ব বরাবর প্রথমে বৃদ্ধি হয়, তারপর সেকেন্ডারি বৃদ্ধি বা পার্শ্ব বরাবর বৃদ্ধি হয়। তাহলে এখানে যে 2জন মিলিত হলো এরা হচ্ছে সেকেন্ডারি। ওকে, আর এই যে উপরে যারা আছে এরা প্রতিবাদ করেছে, এই জন্য এদেরকে বলা হয় প্রতিপাদক কোষ বা অ্যান্টিপোডাল কোষ, ওরা অ্যান্টিপার্টি। এই যে এখানে যে মাঝখানে আছে, এ হচ্ছে সব থেকে বড় এবং শুক্রাণু যে দিক থেকে আসবে ওদিকে আছে, তার মানে এই হচ্ছে ডিম্বাণু। রানী, রানীর 2 পাশে সাহায্যকারী থাকবে, সহকারী থাকবে, 2 পাশে এরা হচ্ছে সহকারী বা সিনার্জিট কোষ। সিন মানে হচ্ছে টুগেদার, এই 2জন ডিম্বাণুর সাথে একসাথে হয়ে আছে, টুগেদার হয়ে আছে, সিনার্জিট সেল। সিনার্জিড। তাহলে এখানে আমরা অনেকগুলো ব্যাপার পেলাম, বা সহকারী কোষ, বই পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখন আমি এই ছবিটাতে চলে আসি। দেখো পরাগ নালিকা এই পাশে আসতেছে, এসে এই যে এখানে আসলো, সামনে তো বড় ভাই, বড় ভাইয়ের দরকার নাই, পেছনে আছে কে? ছোট ভাই। এই ছোট ভাই এসে কয় কি যে আমি তো কনফিউজড, আমি দ্বিধান্বিত, এখন বিয়ে করবো কি করবো না, কারণ বড় ভাই আর নাই। কনফিউজড হয়ে যাওয়া মানে কি? মানুষের 2 ধরনের চিন্তা কাজ করে মাথার মধ্যে। তাহলে এখন 2টা হয়ে যাবে, 1 2। সামনে যেটা আসে এসে করে কি এর সাথে মিলিত হচ্ছে, দেখো নাই। আর এই যে এ যে আছে, এখন এ কি করবে? ওর যেহেতু বিয়ে হয়ে গেল, আমার তো আর কোনো কাজ নাই, আমি তো একটা কোষ বা আমি একটা নিউক্লিয়াস, আমি এক কাজ করি, ওর যখন বাচ্চা কাচ্চা হবে তখন আমরা তাকে সবাই মিলে বড় করব। অলরেডি দেখো 2জন বড় করার জন্য এখানে রেডি হয়ে আছে। তাহলে সে কি করবে?
এই পাশ দিয়ে এই যে এখানে গিয়ে এদের সাথে মিলিত হবে। আমার বিয়ে হয় না, চলো আমরা একসাথে ওর বাচ্চা হলে বড় করব। এই হচ্ছে ঘটনা। তাহলে মিলন কয় জায়গায় হলো? এখানে একটা মিলন হলো শুক্রাণুর, এখানে একটা মিলন, এটাই হচ্ছে দ্বিমিলন বা ডাবল ফার্টিলাইজেশন। তাহলে ডাবল ফার্টিলাইজেশন মানে কি? ডিম্বাণুর সাথে একটি পুংজনন কোষের মিলন, সেকেন্ডারি নিউক্লিয়াস মানে ওই যে দুইজন আছে ওদের সাথে আরেকটা মিলন, দুই জায়গায় দুইটা হলো ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক। দ্বিনিষেক, নিষেক মানে যে মিলন। ওকে, তাহলে আমরা দ্বিনিষেক শিখলাম। এবার চলে এসে হচ্ছে ত্রিমিলন। তো স্টুডেন্ট দেখো তো, ত্রি মানে হচ্ছে তিন, ত্রি মানে তিন, মিলন মানে হচ্ছে মিলে যাওয়া। তাহলে এই যে এখানে তিনটা কোষ একসাথে মিলে গেছে না, এই ব্যাপারটাকেই বলা হয়েছে ত্রিমিলন। তাহলে ত্রিমিলন কি? সেকেন্ডারি নিউক্লিয়াস মানে দুইটা নিউক্লিয়াস যেখানে একসাথে আছে তাদের সাথে আরেকটা জনন কোষের মিলন, পুংজনন কোষের মিলন, তিনজন হলো ত্রিমিলন। তাহলে একই সাথে এখানে দুটো ঘটনা ঘটেছে, ডাবল ফার্টিলাইজেশন ঘটেছে, দ্বিনিষেক ঘটেছে, আরেকটা হচ্ছে ট্রিপল ফিউশন বলা হচ্ছে এটাকে, বা ত্রিমিলন হয়েছে, তিনজন মিলে ফিউজড হয়ে গেছে। আপনারা কি আমার কথা সব বুঝতে পেরেছেন? একটু কমেন্টে বলেন তো। সেকেন্ডারি নিউক্লিয়াসের এরকম আলাদা দুটো কোষ হিসাবে দেখানোর কোনো কারণ আছে কি? এরা তো একটা কোষ হিসাবে আত্মপ্রকাশ করে না। জি, একটা কোষ হিসাবে আত্মপ্রকাশ করে, দুটো আলাদা এই জন্য দেখানো হয়েছে যেন তোমরা পড়ে বুঝতে পারো। এই জন্যে ওখানে একটা দিলে তোমরা কিন্তু চিত্র দেখে বুঝতে না। বড় ভাই তো আর বিয়ে করতে আসেনি, বড় ভাইয়ের কাজ হচ্ছে রাস্তা দেখানো। বড় ভাই কেন বিয়ে করবে? ও নষ্ট হয়ে গেছে, শেষ। পরাগরেণু হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড একটু বলে দেন। তোমরা আজকে 7 খণ্ড রামায়ণ শেষ করছো, করার পর আমাকে জিজ্ঞেস করছো পরাগরেণু হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড। ভেরি গুড কোশ্চেন। অনেকে কনফিউজ হয়ে গেছে। একজন বলতেছে এখানে 3টা কোষ, এই যে বড় ভাই সামনে, পেছনে 2টা, তাহলে 3টা মিলে কি ট্রিপ্লয়েড না? না ভাই, একটু দেখো এদিকে। পরাগধানী যখন থাকে না, তখন এখানকার উদ্ভিদটা 2n, পুরো উদ্ভিদটা যার মধ্যে এটা আছে, তাহলে পরাগধানীটার সব কোষ 2n। পরাগধানীর মধ্যে যেহেতু আর্কিস্পোরিয়াল কোষ আছে, ও 2n, ঠিক কি না? আর্কিস্পোরিয়াল কোষ দেয়াল কোষ হয়ে যাচ্ছে, আর হচ্ছে কি কোষ হচ্ছে? জনন মাতৃকোষ হচ্ছে, এরাও 2n। মানে সবাই এখন ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে এমন না যে ওইটার নিউক্লিয়াস আর এইটার নিউক্লিয়াস একসাথে করলাম মিলে ডিপ্লয়েড। প্রত্যেকটা কোষের কথা চিন্তা কর, প্রত্যেকটা কোষে এখন ডিপ্লয়েড, 2n 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 2n। ওকে, এটা যখন বিভাজিত হয়ে অনেকগুলো পরাগ রেণু তৈরি করছে, এই যে এটা, পরাগ রেণুগুলো তৈরি করছে, এরা শুধুমাত্র হচ্ছে হ্যাপ্লয়েড বা এম। এই কোষগুলো, এদিকে তো কোষ আছে, দেয়াল কোষ বা বিভিন্ন ধরনের কোষ, এরা তো 2n। এই কোষগুলা কি? এরা তো উদ্ভিদের কোষ, 2n। তাহলে পরাগ রেণু শুধুমাত্র হচ্ছে n বা হ্যাপ্লয়েড, বাকি যে কোষগুলো আছে সবগুলো হচ্ছে ডিপ্লয়েড। এখানে ট্রিপ্লয়েড বলে কোনো কিছু নাই। ওকে, তো যাই হোক, এবার মনে হয় ক্লিয়ার যে পরাগ রেণু হচ্ছে হ্যাপ্লয়েড, পরাগ রেণু হচ্ছে হ্যাপ্লয়েড। ওকে, পরাগ রেণু হ্যাপ্লয়েড মানে হচ্ছে যে এটা যাচ্ছে এ হ্যাপ্লয়েড। তাহলে এ যদি কোনো কোষ বিভাজন করে এন এ, তাহলে 2টা যদি হয় তাহলে এটাও তো এন হবে, কারণ মাইটোসিস ছাড়া বিভাজন করা সম্ভব না, এনকে মায়োসিস করানো সম্ভব না। এ এখানে আছে, এ এন, পেছনে যে আছে সেও এন। এখন এ যদি বিভাজিত হয় তাহলে তাকে তো মাইটোসিস হতে হবে, 2টা কোষে বিভাজন হতে হবে। তাহলে এরাও এন, এরাও এন, জনন নিউক্লিয়াস এন, জনন নিউক্লিয়াস এন, সামনে যে ভাই আছে সেও এন। তার মানে হ্যাপ্লয়েড এগুলো সব, নট ট্রিপ্লয়েড। 3জন আছে মানে ট্রিপ্লয়েড তা না। প্রত্যেকটা কোষের কথা চিন্তা করো, ওই কোষটা কি? সব কোষ যা তাই।
এখান থেকে একটা কোষ নিলাম ডিপ্লয়েড, এখান থেকে একটা কোষ নিলাম ডিপ্লয়েড। আমার হাতে তো অনেকগুলো কোষ আছে, তার মানে কি টিপ্লয়েড বা পলিপ্লয়েড? না, একটা কোষের কথা চিন্তা করো। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আছে, দেখো এগুলো তো ডিম্বাণু হওয়ার কথা ছিল, সবাই এন। এখানে প্রত্যেকটা কোষ হচ্ছে হ্যাপ্লয়েড। এই যে এখানে দেখো কয়টা কোষ আছে, এখানে প্রথমে 2টা কোষ ছিল, তাহলে এওএন দুইটা মিলে হচ্ছে 2N, কারণ এই 2টা কোষ আসলে একটা কোষ। অনেক যে প্রশ্নটা ঘটছে, ফিউজড হয়ে গেলে আসলে একটা কোষ, কিন্তু তোমাদের বোঝানোর জন্য 2টা আলাদা করে দেখাচ্ছে। তারপর সেকেন্ডারি নিউক্লিয়াস, এই যে এখানে প্রথম যে 2টা ছিল এরা কিন্তু ডিপ্লয়েড। ওই যে পরে এখানে তো পেছনে যে বর ছিল ও তো 2 ভাগ হয়ে যায়, একটা এর সাথে মিলিত হয়, একটা এখানে মিলিত হয়। তাহলে এখন একটু চিন্তা করতো, বর ছিল হ্যাপ্লয়েড, এরা ছিল এই যে 2N, যেহেতু মিলিত হয়ে গেল এটা হচ্ছে 3N, ট্রিপ্লয়েড দশা প্রাপ্ত হয়। ট্রিপ্লয়েড বা 3 সেট ক্রোমোজোম আছে। আর এখন বলো তো আমাকে, এই যে ডিম্বাণুর সাথে এখানে মিলিত হলো, এটা কত? খুব দ্রুত কমেন্ট করো। ডিম্বাণুর সাথে একটা জনন কোষ মিলিত হয়েছে, পুংজনন কোষ, এটা কি হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড না ট্রিপ্লয়েড? খুব দ্রুত কমেন্ট করো। আমরা আজকে পড়ার শেষ দিকে চলে আসছি, শেষের দিকে আমরা একটু যে দেখাবো, ফ্রি ক্লাসে আমি দেখিয়েছিলাম, এইটা নিয়ে একটু কথা বলবো। এইটা নেই, ক্লাস শেষ, সর্বোচ্চ 10 মিনিট লাগবে। সাবাস, কিছুক্ষণ আগে একজন বলেছিল যে প্রশ্ন করেছিলাম, গিয়ে আমি ব্রেকে গেছিলাম, 3টা প্রশ্ন ছিল। তো কিছুক্ষণ পরে দেখি সবাই একই কমেন্ট বিভিন্ন ভাষায় লিখতেছে, একই জিনিস। কেউ আর লিখতেছে না সেলুলোজের সাথে পেকটিনে যাচ্ছে, হঠাৎ করে একজন লিখলো, তারপরে দেখি সবাই লেখা শুরু করলো। মনে রাখবা, ক্লাসের সময় নোট করতে হয়, প্রয়োজনীয় নোট দেখে আনসার দাও, তারপরেও তুমি শিখে যাবা। ওকে, তাহলে আমরা শেষ করলাম। দ্বিনিষেক ত্রিমিলনে এটা একটু ভালো করে পড়বা, কারা ডিপ্লয়েড কারা ট্রিপ্লয়েড দশা প্রাপ্ত হয় এটা একটু ভালো করে পড়বা। আগামীকালকে আমি পরিণতি এবং পার্থেনোজেনেসিস পড়াবো নেক্সট ক্লাসে। তো এখন একটু দেখাই, দেখো এটা একটা ডিম্বকের ছিদ্রপথ। তো ডিম্বকের একটু গঠনটা আমি দেখাই, কোন অংশের নাম কি, বইয়ে তো দেওয়াই আছে, বইয়ের চিত্রটা দেখবা, খুব ইম্পর্ট্যান্ট এটা। এই যে এটা নাড়ি, যদি এটা সন্তান হয় তাহলে এই নাড়ির মাধ্যমে তো মায়ের সাথে যুক্ত আছে, তাই না? এই নাড়ির মাধ্যমে ফুলের ভেতরে সে আছে, ফুল থেকে সে পুষ্টি টুষ্টি এটা দিয়ে নেয়, কিন্তু তাহলে নাড়ি এইটা, মায়ের পেট থেকে আমরা নাড়ির মাধ্যমে নিই, তাহলে এটা ডিম্বক, এটা হচ্ছে ডিম্বক নাড়ি। ক্লিয়ার? এই যে এগুলা কি, একটা স্তর 2টা স্তর, তাহলে দ্বিস্তরে ডিম্বক ত্বক, এটা হচ্ছে ডিম্বক ত্বক। কয় স্তরী? 2 স্তরী। ওকে, এটার আরেক নাম হচ্ছে ইন্টেগুমেন্ট, ইংলিশটা দেখবা। লুক, এই যে থলিটা ভেতরে দেখতেছো, এই থলিটাতে তো ভ্রূণ হয়, তাহলে এটাই হচ্ছে ভ্রূণথলি, এমব্রায়োস্যাক, তাই না? তো আমরা তো জানি এই যে এটা কি, ডিম্বাণু, পুরোটাই কি জিনিসটা ডিম্বক। ওকে, এই যে দেখো, ধরা যাক সহজ করে, আমাদের শরীরের আছে পেট, পেটের মধ্যে দেখবা নাভিতে ছোট একটা গর্ত আছে, তাই না? তো এই ছবিটার মধ্যে দেখো এই জায়গায় একটা গর্ত, এই জায়গাটা, তাহলে এটার নাম কি? পুরো ডিম্বকের নাভি, ডিম্বক নাভি। আমরা তো জানি নাভি মানে হচ্ছে হাইলাম, তাহলে এটা হচ্ছে ডিম্বকের হাইলাম। এই যে দেখো পুরো ব্যাপারটা, এই জায়গা আছে মূল, ডিম্বক মূল, এটার নাম হচ্ছে ক্যালাজা, ইংলিশে নামটা মনে রাখতে হবে, ক্যালাজা। ওকে, ডিম্বক ত্বক, ডিম্বক মূল সব কিছুই হলো, ত্বক হয়ে গেল, ভ্রূণথলি হয়ে গেল। আমরা তো জানি এই 2টার নাম হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। এই ছবিটা ভালো করে পড়বা, কারণ আগামীকালকে কিছুই বুঝবা না। এই 3টা তো প্রতিবাদী কোষ,
অ্যান্টিপোডাল বা প্রতিপাদ কোষ। ওকে, আর এই যে আমাদের রানীর সাথে দুই পাশে দুইজন আছে, এরাই হচ্ছে সহকারী, অ্যাসিস্ট্যান্ট সেল অথবা সিনার্জিড সেল। ওকে, তো মোটামুটি তোমরা ছবিটা দেখলা। তো এখন আমি শুধু একটা টপিক পড়াবো, সেটা হলো দেখো এই ছবিটা আবার দেখো। এই ছবিটা আমরা জাস্ট ছোট করে আমরা এখানে দিয়ে দিলাম। থলি বসায় দিলাম, ওইটা জাস্ট এখানে বসায় দিলাম। কি ঘটনা ঘটে, তাহলে এখান থেকে ওই যে নালী বের হয় আর আসে, পরাগ নালিকা বলা এটাকে। তো এই যে দেখো এই ছিদ্রপথটাতে প্রবেশ করতে পারে, এই ছিদ্রপথটা। তাহলে এটা কি ডিম্বকের ছিদ্র না? রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র, পাতার রন্ধ্রকে, পাতার ছিদ্রকে পত্র রন্ধ্র বলে। তাহলে ডিম্বকের ছিদ্রকে ডিম্বক রন্ধ্র বলে। তাহলে ডিম্বক রন্ধ্র পথে আসলে ওই পুংজনন কোষটা ভেতরে প্রবেশ করে। তো বেশিরভাগের ক্ষেত্রে, বেশিরভাগ বলতে আমরা আমজাম বুঝি, রাইট? তাহলে আমজামের কথা ভাবো। আমজাম গাছের ক্ষেত্রে ডিম্বক রন্ধ্র ছিদ্র বা পোর দ্বারা ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে মিলন হয়, বিবাহ হয়। তাহলে পোর দ্বারা প্রবেশ করে গেমি হয়। গ্যামাস বা গেমি মানে হচ্ছে মিলিত হওয়া, বিবাহ হওয়া। শুক্রাণুটা আসলো ছিদ্রপথে ভেতরে প্রবেশ করলো। তাহলে আমরা বলতে পারি না ছিদ্রতে প্রবেশ করে গ্যামা হলো, গেমি হলো বা বিবাহ হলো। ছিদ্র মানে তো পোর, তাহলে পোরোগেমি। তাহলে পোরোগেমির উদাহরণ কি? আমজাম। তাহলে আমজামের ক্ষেত্রে কি হয়? ডিম্বকের ছিদ্রপথে শুক্রাণুটা বা পুংজনন কোষটা প্রবেশ করে। ওকে, এবার দেখো ঝাঁক বলে একটা শব্দ আছে। ঝাতে হচ্ছে ঝাউ গাছ, কতে হচ্ছে কেলাজোগামী। তোমরা তো জানোই এই যে ডিম্বক মূল এই জায়গাটা, তার মানে এ আর এই রন্ধ্র বা পোর দ্বারা প্রবেশ করবে না। এ করে কি সরাসরি এই যে ডিম্বক মূলটা দ্বারা ভেতরে প্রবেশ করে, এখানে ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে। তাহলে মূল বা ক্যালাস দ্বারা যেহেতু প্রবেশ করছে, এটার নাম ক্যালাজোগেমি। মনে রাখবা কিভাবে? ঝাঁক দ্বারা মনে রাখবা। ঝাতে ঝাউ গাছ, কতে হচ্ছে ক্যালাজোগেমি। এখন বলো তো বেশিরভাগ কোনটা হয়? বেশিরভাগ হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ হয়। অ্যারেঞ্জ ম্যারেজ মানে হচ্ছে পোর দ্বারা। মাইক্রোপোরের নাম শুনছো না? এই যে ট্যাপগুলা, কেন মাইক্রোপোর বলে এগুলাকে? কারণ এই টেপগুলাতে ছোটো 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 ছিদ্র থাকে, এই জন্য দেখবা ব্যান্ডেজ করার পর কেটে গেছে, তুলা টুলা দিয়ে দিছে, দিয়ে উপরে মাইক্রোপোর দিয়ে দিচ্ছে। মাইক্রোপোরের বদলে যদি আমরা গস ট্যাপ দিতাম, কস ট্যাপ দিতাম, কী হতো বলো তো? দ্রুত কমেন্ট করো, আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি, 4-5 মিনিট লাগবে, ক্লাস শেষ করে ফেলবো। ব্যান্ডেজ করার সময় যদি আমরা কস ট্যাপ দিতাম, কি প্রবলেম হতো? কেন আমরা মাইক্রোপোর দিই? আরিফ মাহমুদ বলেছো ভাইয়া পুরোটা সংক্ষেপে একবার ব্রিফিং দিয়েন, আরেকবার তাহলে ভালো হয়। সংক্ষেপে ব্রিফিং না তো আমি বলে দিব আরেকবার, 1 মিনিটের মধ্যেই কোন জায়গাগুলো তোমরা পড়বা, ওখান থেকেই প্রশ্ন হবে, এর বাইরে কখনোই প্রশ্ন হয় না। ঠিক আছে? মোহাম্মদ রাহাত বলেছে ইনফেকশন হবে। হ্যাঁ ঠিক আছে, ব্রড সেন্সে ঠিক আছে। স্বর্ণালী দাস বলেছ আলো বাতাস না পেয়ে সাদা ফ্যাকাশে হয়ে যেত মনে হয়।
আসলে আমাদের ক্লোরোফিল নাই তো, যে এখানে লিউকোপ্লাস্ট বা বর্ণহীন প্লাস্টিড তৈরি হবে। সো ফ্যাকাশে হওয়ার কোনো ব্যাপার নাই এখানে। তাহলে ফ্যাকাশে হলে আমাদের শরীর সব থেকে বেশি ফ্যাকাশে হয়ে যেত, কারণ আমরা কাপড় চোপড় পরে থাকি। বায়ু প্রবেশের জন্য আয়দা হাসান, হ্যাঁ বায়ু প্রবেশের জন্য দেওয়া হয়, ইটস ওকে, বাট কেন দেওয়া হয়? ক্লোস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া জন্ম দিবে, তাবিয়া যে চৌধুরী বলেছ, সাবাস, খুব খুশি হয়েছি। তালবিয়া যে চৌধুরী বলেছ। তোমরা তো জানোই যে ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের আছে, আর ব্যাকটেরিয়াই পচন ঘটায়, ইনফেকশন ঘটায়। তো ব্যাকটেরিয়া তো সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে সবখানে অ্যাভেলেবল, বাতাসেও থাকে, মাটিতেও থাকে, পানিতেও থাকে, গায়েও থাকে, অনেক কিছু ব্যাকটেরিয়া আছে যারা বাতাসের সংস্পর্শ পেলে মারা যায়। এগুলো কিন্তু খুব বিপজ্জনক ব্যাকটেরিয়া। এই যে তোমরা নতুন জুতা কিনছো, হঠাৎ করে একটা ফোসকা ওঠে, ফোসকা থেকে পাটা পুরো পচে যায়। মেডিকেলে গেলে আমরা কি করি, পায়ের ছুরি দিয়ে কাটি, এরকম করে আমরা হাড্ডিগুলো বের করে ভেতরে পচা যেগুলো আছে চিপে চিপে বের করি। ছোট্ট একটা ফোসকা থেকে, নতুন জুতায় যারা ফোসকা পড়ে ওখানে লাল হয়ে যায়, ব্যথা শুরু হয়ে যায়, ডাক্তার দেখাও না, তাদের এই ঘটনাটা ঘটতে পারে। এটার কারণ কি? জুতার ক্ষেত্রে চিন্তা করো যে বদ্ধ জায়গা, বাতাস নাই, ওখানে ওই ব্যাকটেরিয়াগুলো এখন কাজ করতে পারতেছে, তাই না? ক্লোস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া, এরা হচ্ছে বাতাসে বাঁচে না, এই জন্য এরা মাটির নিচে থাকে, জং ধরা লোহার ভেতরে থাকে যেখানে অক্সিজেন নাই। তো জং ধরা লোহা মাটিতে যদি অ্যাক্সিডেন্ট হয়, হসপিটালে গেলে সাথে সাথে আমরা কিন্তু তোমাদের টিটেনাস ইঞ্জেকশন দিয়ে দিই, ক্লোস্ট্রিডিয়াম টিটেনি জন্য। তো যাই হোক, মাইক্রোপোরে ছোটো 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 ছিদ্র থাকে, এগুলোতে বাতাস চলাচল করে। বাতাস চলাচল করলে আর ক্লোস্ট্রিডিয়াম নামক যে ব্যাকটেরিয়াগুলো আছে, অ্যানারোবিক ব্যাকটেরিয়া বা অবায়বীয় ব্যাকটেরিয়া, এগুলো আর এখানে কাজ করতে পারে না। যদি করতো তাহলে কিন্তু শেষ হয়ে যেত, তুমি মারা যেত। তো মাইক্রোপোরের কারণে এটা কস্টেপ দিলে কিন্তু খবর আছে, ভুলেও কস্টেপ লাগাবো না। প্রয়োজনে ওপেন রাখো, একটা কাটা বাসার মধ্যে থেকে ওপেন রাখো, তারপরও কস্টেপ দিবা না কেউ। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? ওকে, তাহলে যদি ক্যালাস দিয়ে প্রবেশ করে, ডিম্বক মূল দ্বারা ছিদ্র করে প্রবেশ করে, ক্যালাজোগেমি। ঝাঁক দ্বারা মনে রাখবো, ঝাতে ঝাউ গাছ, ঝাউ গাছে ক্যালাজোগেমি হয়, কতে ক্যালাজোগেমি। আরেকটা হতে পারে ডিম্বক ত্বক দ্বারা প্রবেশ করতে পারে, ইন্টেগুমেন্ট দ্বারা, এই পাশে। তো এইটাকে আমরা বলি হচ্ছে মেসোগেমি। কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো এভাবে যে মালা, বইয়ে মেসোগেমির পাশে মালা লিখে রাখবা। মাতে হচ্ছে মেসোগেমি, লাতে হচ্ছে লাউ কুমড়ো, ঠিক আছে? লাউ কুমড়ো। মেসোগেমি কাদের ঘটে? মেসোগেমি মানে কি? যদি কখনো ত্বক ভেদ করে বা ইন্টেগুমেন্ট ভেদ করে পুংজনন কোষ প্রবেশ করে। হোয়াট ইজ ক্যালাজোগেমি? ক্যালাস বা ডিম্বক মূল ভেদ করে যদি প্রবেশ করে। হোয়াট ইজ পোরোগেমি? পোর বা ছিদ্র পথে যারা প্রবেশ করে। এইটাই হচ্ছে সব থেকে বেশি ঘটে, নর্মাল এটা, আমজাম। আচ্ছা, যাই হোক, ক্লাস শেষ। তোমরা কি চাও যে আমি এই যে 4 ধরনের ডিম্বকের গঠনটার উদাহরণগুলো তোমাদের ভিডিও কেটে দিব, নাকি ক্লাসে বলে দেবো আজকে? একটু কমেন্ট করো, অনেকে তো এই ক্লাসটা করেছিল। আবার বলবো নাকি ভিডিওটা কেটে গ্রুপের মধ্যে আপলোড দেব? বিভিন্ন ধরনের ডিম্বকের গঠন, খুব দ্রুত বলো। আচ্ছা প্রিয় স্টুডেন্ট, দেখো, খুব নর্মাল যেটা, সেটা কিন্তু আমরা এই ডিম্বকের গঠনটা দেখে আসলাম না। এই জিনিসটার নামে কিন্তু ডিম্বক পুরোটাই। ভেতরে থাকে ডিম্বাণু, থলিটার নাম হচ্ছে ভ্রূণথলি, ভেতরে ফাঁকা জায়গা যেগুলো কোষগুলো আছে। মুখটা নিচের দিকে আছে, তাহলে নিচের দিকে থাকা মানে কি? অধপতনের দিকে থাকা। অধপতন মানে কি? নিচে পতন। তাহলে নিচে মুখ, তাহলে অধোমুখী ডিম্বক। এটা বানান তোমরা দেখে নিবা, অধোমুখী ডিম্বক। এই যে দেখো, এটা পার্শ্বের দিকে আছে, এদিকেও নাই ওদিকেও নাই, মানে উপরেও নাই নিচেও নাই, পার্শ্বের দিকে মুখ করে আছে, এটা নাম হচ্ছে পার্শ্বমুখী ডিম্বক। পার্শ্বমুখী ডিম্বক। আর এই যে দেখো, এটা বাঁকা হয়ে গেছে, এই যে দেখো এখানে বাঁকা হয়ে গেছে, তার হচ্ছে বক্রমুখী।
এটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে। বক্রমুখী ডিম্বক, এটা বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন ধরনের দেখা যায়, বেশিরভাগের ক্ষেত্রে এটা দেখা যায়। আর এটা দেখো উপরের দিকে মুখ করে আছে, বৃষ্টি হবে, বৃষ্টির পানি মুখে পড়বে এই জন্য। তো এটার নাম হচ্ছে ঊর্ধ্বমুখী ডিম্বক। কোন উদ্ভিদে কোনটা থাকে এটা মনে রাখতে হয়। আমি একটা ছোট ট্রিকের মাধ্যমে মনে রাখি আমার নিজের কাছে, তো এটাই আমি পড়াই বারবার বলে রাখি। দেখো তো, বৃষ্টি যদি হয় কার মুখে পানি পড়বে এখানে? এই যে এটা না, যে উপরে মুখ করে আছে ঊর্ধ্বমুখী, তাহলে পানি মুখে আসবে, রাইট? পানি পান করবে, ঠিক কি না? তো দেখো আমরা পানি কিন্তু পান করে তখন মুখটা এরকম করে পানি ঢালি। তাহলে ঊর্ধ্বমুখী যখনই আসবে তখন মনে করো বৃষ্টির পানি পড়ছে মুখে, বা বৃষ্টির পানি পান করার জন্য সে উপরে দাঁড়িয়ে আছে, কিংবা পানি খাওয়ার জন্য দাঁড়াচ্ছে। আমরা তো বিষ খাই, আমরা কি এরকম গ্লাসে নিয়ে বিষ করে খাবো? হ্যাঁ করবো, বিষ ঢালবো শাকিব খানের মতো, তাই না? তার মানে এটা হচ্ছে আমরা বিষ পান বা পানি পান, এইভাবে মনে রাখো, বিষ পান পান। তাহলে পানতে হচ্ছে পান, তাহলে পান গাছের ক্ষেত্রে যে ফুল থাকে, একদিন আগে স্টুডেন্ট খুব তর্ক লাগাইছে ক্লাসের পরে আমার সাথে গ্রুপের মধ্যে, পান গাছ আমরা চাষ করি, পান গাছে কোনো ফুল থাকে না, মেলা কাহিনী, বিশাল তর্ক। তো আমি তো প্রথম কথা হচ্ছে, তোমাদের অনেকেই আছো যারা তর্ক করতে পছন্দ করে না, করলে নিজেরই মন খারাপ হয়ে যায়। রিক্সাওয়ালারা ঝাড়ি দিলাম, কিছুক্ষণ পর দেখো মন খারাপ হয়ে গেছে। কেন মন খারাপ হয়েছে? কারণ আমরা ভালো মানুষ, তার সাথে খারাপ ব্যবহারটা না করলে পারতাম। রিক্সাওয়ালাকে যদি সুন্দর করে, মামা একটু জোরে যাও, আমার কাজটা দেরি হয়ে যাচ্ছে, কষ্ট করে একটু জোরে যাও, দেখবা জান প্রাণ দিয়ে তোমার টাইনা নিয়ে যাইতেছে। হ্যাঁ, কোন রিক্সায় উঠলাম, টানতে পারেন না, জীবনেও সে জোরে টানবে না। আর ভালো ব্যবহার দিয়ে সব আদায় করে নেওয়া যায়। তো শেষে আমি ছেলেটাকে বাধ্য হয়ে, আই ডোন্ট নো আছে কি না, ব্লগ দিছি কিনা ভুলে গেছি, যাই হোক গল্প এখানে শেষ। পান গাছেও ফুল হয়, পান গাছেও ফুল হয়, নাহলে প্রজনন সম্ভব না। একটু দেখো ভালো করে, তাহলে উপর দিয়ে বৃষ্টির জল পড়ছে, পানি পান কিংবা বিষ পানের জন্য আমি জাস্ট বিষ পান লিখলাম। বৃষ্টি হচ্ছে বিষ কাটালি। হোয়াট ইজ বিষ কাটালি? তো পানিতে গেলে পা জ্বালা পোড়া করে, অনেকে আছে না পানিতে, যারা বিলে পানিতে কাজ করে বিষ কাটালির জন্য জ্বালা পোড়া করে, এগুলোকে বলে পানি মরিচ। জ্বালা পোড়া করছে, পানি মরিচ। পানি মরিচ যদি আসে তাহলে নিশ্চয়ই গোলমরিচও আসবে। একটা উদ্ভিদ, দুইটা উদ্ভিদ, তিনটা উদ্ভিদ পেলাম আমরা। তাহলে ঊর্ধ্বমুখী কথাটা আসলে মনে রাখবা, বিষ পান করছি বা পানি পান করছি। পানি পান মানে হচ্ছে পানি মরিচ, পান মানে হচ্ছে পান। পানি মরিচ যেহেতু আসলো তাহলে গোলমরিচও আসবে। পানি মরিচের আর একটা হচ্ছে বিষ কাটালি। যেমনি মনে রাখো রাখো, শেষ। এই যে অধোমুখী দেখো, তাহলে ভাত খাওয়ার সময় কিন্তু মুখটা নিচু করে খাই, তাই না? ছোলা যদি আমরা খাই তাহলে নিচ থেকে খাবো না, তাহলে ছোলার বীজ আমরা খাচ্ছি, তাহলে এটার উদাহরণ হচ্ছে ছোলা। অধোমুখী, মুখটা নিচু করে বা ছোলা খাচ্ছে চামচ দিয়ে, ঠিক আছে? ছোলা যদি খায় তাহলে সিম বীজটা কি দোষ করলো? ছোলা সিম বীজ দুটোই তো টেস্টি, মজার। সিম বীজ যদি খাই তাহলে রেড়ি কি করলো? রেড়িতে তেল হয় কিন্তু। এই তিনটা তুমি একটু চিন্তা করো তো, পানি মরিচ কি এখানে তুমি উদাহরণে সেট করতে পারবা? পানি তো নিচ দিয়ে যাবে না উপরে। গোলমরিচ, পানি মরিচ যেতে হচ্ছে গোলমরিচ শেষ। পান, পান মানে হচ্ছে পান করা, নিচ দিকে পান করা হয়, গ্লাসে এরকম করে নিয়ে আমরা খাইতে পারি না, স্ট্র লাগে। তো যাই হোক, আমি একটু দেখাবো তোমাদের যে রেডি চাইলেও তুমি এখানেও দিতে পারবো না, এখানেও পারবো না, এখানেও পারবো না, ঠিক আছে? তোমরা কিন্তু কখনো ছোলা বা রেডি এরকম করে খাই না। পার্শ্বমুখী ডিম্বক পাশের দিকে আছে। কখন মানুষ পাশের দিকে যায়? রাস্তায় আমরা সবাই দাঁড়ায় আছি, হুট করে সিপাহি চলে গেছে, কারা? যারা আফিমখোর, গাঞ্জাখোর, আফিম বা পপি গাছ থেকে আফিম হয়, আফিম যারা খায় তারা, তাই না? আর হচ্ছে তোমরা তো জানোই, ক্ষুদিরাম ছিলেন,
ক্ষুদিরাম কিন্তু হচ্ছে আমরা সোজা পথে চলছি, ক্ষুদিরাম কিন্তু বিপ্লব করার চেষ্টা করছে, মানে পাশের রাস্তা দিয়ে চলছে, আমাদের রাস্তা কিন্তু চলে নাই। তাহলে ক্ষুদিপানা, ক্ষুদিপানা, ঠিক আছে। ক্ষুদিপানা মানে ক্ষুদিরামের কথা মনে রাখবো। আমরা যে রাস্তা দিকে যাই না, সে পাশের রাস্তায় চলে গেছে, বিপ্লব সাধন করছে। এবার চলে আসে বক্রমুখী। মানুষ কখন মুখ বাঁকা করে? যখন মানুষকে, এই যে তোমরা তো কালো পছন্দ করো না, কিন্তু কালো তো সুন্দর একটা রং, তাই না? তাহলে কালো বর বা কালো কনে হলে আমরা মুখ বাঁকা করে বিয়ে করব না। কালো বা কালকা সন্ধ্যা, তাহলে কালো মুখ বাঁকা করছি, বক্রমুখী ডিম্বকের উদাহরণ। ওকে। আরেকটা হচ্ছে সরিষা। সরিষা তো জাহাজ আছে, ছোটবেলায় আমার মনে আছে, ছোটবেলায় আমার মা গোসলের পর মাথায় চুপচুপা করে সরিষার তেল দিত, গায়ের মধ্যে ডলাডলি করে সরিষার তেল দিত, চোখগুলো জ্বালা পোড়া করতো, মুখে এইরকম করে থাকতাম। তার মানে কি মুখটা বাঁকা করে আছে, রাইট? তাহলে সরিষা। কালকা সন্ধ্যা, সরিষা। এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি, চিন্তা করো, ছোলা এইরকম করে খাচ্ছি, মানে মুখটা নিচু করছি, অধমুখী। পান, পান মানে হচ্ছে পান করা, তাহলে এরকম করে খাবো, তাহলে ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ। আফিম বা পপি খেতে গেলে আমাদের কী করতে হবে? পাশে চিপায় যেতে হবে। সরিষা, তার মানে সরিষার তেল দিলে আমাদের মুখ বাঁকা হয়ে যাবে, ঝাঁঝে। কালকা সন্ধ্যা বা কালো, কালো বিয়ে করবো না। কিছু বুঝলা? তোমরা কি আজকে ক্লাস সবাই বুঝতে পেরেছো? কমেন্টে জানাও তো। ডার্ক স্কিন ইজ বিউটিফুল, রাইট? সাদা তো ডিমের খোলসও হয়, ডিমের খোলস তো আমরা খাই না। আফিং, আফিং বলে কিছু নাই, এটা আসলে আফিম। আমি নিচে তাকাইতে পারতেছি না, ঠান্ডা লাগছে। সাইনোসাইটিস হলে, সাইনাসের প্রবলেম হলে নিচে এরকম করা টাফ হয়ে যায়। ওকে, ঠিক আছে। এই চ্যাপ্টারের পরের অংশটুকু আমরা খুব ভালো করে পড়বো, কারণ এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হয়। তোমাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে। তো আজকে পরীক্ষার রেজাল্ট তো কাল পেয়ে যাচ্ছ, আগামীকালকে। তো এই চ্যাপ্টারটা একটু চেষ্টা করো পরের অংশগুলো পড়তে, নিজেদের মনে যা যা প্রশ্ন আছে লিখে রাখতে, কমেন্টের মধ্যে প্রশ্ন করবো। সুস্থ থাকো, ভালো থাকো, কোভিড যেন না হয়, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ।